ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। পুরো একটি সপ্তাহ পর আমরা আপনাদের মাঝে হাজির হয়ে গেছি ভৌতিক গল্পের আসর নিয়ে। তা আমার সাথে আজকে স্টুডিওতে আছেন একজন অতিথি, তার কাছে শুনবো ভৌতিক ঘটনা এবং এর পাশাপাশি আমার কাছে রয়েছে চমৎকার 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 বললে ভুল হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ইমেল, যার মধ্যে বরকত ভাইয়ের ইমেলও রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আজকে যেরকম বাইরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এইসব শীতকালীন মুহূর্তে ভূতবেলা বা যে গল্পের আসরগুলো আছে না, সেগুলো দারুণভাবে জমে ওঠে। তো আশা রাখছি আজকের ভূতবেলা অনুষ্ঠানটি আপনাদের সকলের ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি নিয়মকানুনগুলোতে চলে যেতে চাই। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM। এর পাশাপাশি আমরা লাইভ করছি, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। এবং আমাদের রেডিও সারাবেলার যে ওয়েবসাইটটি রয়েছে www.radiosarabela.fm, এর মাধ্যমেও কিন্তু আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। আর দুটি নিয়ম রয়েছে। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, ভৌতিক ঘটনা যেগুলো আপনার শোনা বা আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, সেগুলো আপনি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে একটি ফোন নম্বরে আমাদেরকে নক করতে হবে, সেটি হলো 01713484465। আর আরেকটি মাধ্যম রয়েছে, যেটির মাধ্যমে আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো যাই হোক, এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না। আমার হাতে সেই মেইলটি রয়েছে যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, সেই বরকত ভাইয়ের মেইল। আমিও দীর্ঘদিন পর পেলাম বরকত ভাইয়ের মেইল। আমিও খুব অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে কখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সেই সাথে আমাদের স্টুডিওতে অতিথিও আছেন, তার কাছেও শুনবো ঘটনা। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমাদের বরকত ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর মেইলটিতে। ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে দীর্ঘ ৫ মাস ভূতবেলায় কোনো ঘটনা পাঠাতে না পারায় যারা আমার নিয়মিত ঘটনা চান তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাতুল ভাই ও সেই সাথে রেডিও সারাবেলার সকল শ্রোতাদের ইতালির কনকনে শীতের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বরকত। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার ধীরপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী, তাই চাই বরাবরের মতো আমার ঘটনাটি আজও পড়ে শোনাবেন। আজকের ঘটনাটি আমার একজন রুমমেটের কাছ থেকে সংগ্রহ করা, তবে মূল ঘটনাটি আমার সেই রুমমেটের মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার মামাতো ভাইয়ের নাম ছিলেন তানভীর। সেই তানভীর সাহেব একজন শিপ সেইলর ছিলেন বা নাবিক। মিস্টার তানভীর সাহেবের ৮ বছর জাহাজে কাজ করার অভিজ্ঞতা ছিল। আর ঘটনাটি ২০০৯ সাল কেন্দ্রিক। বলে রাখা ভালো, সে আন্তর্জাতিক একটি কার্গো জাহাজে চাকরি করতেন। সঙ্গত কারণে জাহাজ কোম্পানির নামটি উল্লেখ করছি না, তবে সে বাংলাদেশের খুব নামকরা একটি শিপ কোম্পানিতে ছিলেন। এবার আসে মূল ঘটনায়। সময়টা ২০০৯ সালের সেপ্টেম্বর মাস। একদিন বিকেলে তানভীর সাহেবের কাছে কোম্পানির হেড অফিস থেকে মেসেজ আসে, বিশেষ কারণে তার বর্তমান চলমান ডিউটিরত জাহাজ থেকে একই কোম্পানির মালয়েশিয়াগামী একটি জাহাজে পোস্টিং হয়েছে। তানভীর সাহেব ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে কোম্পানির নোটিশ অনুযায়ী সে জাহাজে যোগদান করেন। ভিসা প্রসেসিং শেষ করে যথাসময়ে তার কাছে পাসপোর্ট সহ সব প্রয়োজনীয় কাগজ পৌঁছে যায়। পোর্ট থেকে তাদের জাহাজ লোড করা হয় প্রায় ১০,০০০ টন কার্গো জাহাজ। বাংলাদেশ থেকে কার্গো নিয়ে মালয়েশিয়া যেতে প্রায় ৮ দিন মতো সময় লাগবে। যথাসময়ে তাদের জাহাজ বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করল। রাতুল ভাই বলে রাখা ভালো, জাহাজে প্রতিজন নাবিকের থাকার জন্য একটা আলাদা রুম থাকে। আজ জাহাজের নাবিকরা সেই জাহাজে ৩ শিফটে ভাগ হয়ে কাজ করতেন। যাই হোক, জাহাজ ছাড়ার ৬তম দিনে তানভীর সাহেবের ডিউটি পড়ে রাতের শিফটে। রাতের খাবার খেয়ে তানভীর সাহেবের জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে তার কাজ বুঝে নিয়ে সে তার ডিউটি শুরু করে। জাহাজটি মহাসাগর পাড়ি দিয়ে ইন্ডিয়ান ওশন দিয়ে রাতের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে তার আপন গতিতে চলে যাচ্ছে। তানভীর সাহেব জাহাজের সামনের অংশের ডেকে ডিউটি করছিলেন।
হঠাৎই সে লক্ষ্য করল জাহাজটি কেমন যেন হালকা করে দুলে উঠছে। সে ভাবল এটা স্বাভাবিক, হয়তো সমুদ্রের ঢেউয়ের জন্যই এমনটা হচ্ছে। কিছুক্ষণ পরেই সে খেয়াল করল জাহাজের একেবারে সামনের অংশে অন্ধকারে কিছু লোক বিদেশি ভাষায় কথা বলছে, কেমন যেন ঝাপসা ঝাপসা। ব্যাপারটা বোঝার জন্য সে তার কাছে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু টর্চ লাইট জ্বালাতে সে দেখে সামনে কেউ নেই, কথা বলাও বন্ধ হয়ে গেছে। তানভীর সাহেবের মনের ভুল ভেবে সে তার কাজে মন দেয়। এভাবে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তানভীর সাহেব আবারও খেয়াল করল সেই বিদেশি ভাষায় আবারও সেই কথা শোনা যাচ্ছে। তবে এবার মনে হচ্ছে সেটা আগের বারের চেয়ে লোকগুলোর সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। সময় যত বাড়ছে তাদের কথা যেমন উচ্চস্বর হচ্ছে, অর্থাৎ বেড়েই চলেছে। তানভীর সাহেব তাদের ভাষা না বুঝলেও তাদের বলার এক্সপ্রেশনে মনে হচ্ছে তারা অনেকেই আর্তনাদ করছে। তানভীর সাহেব এবার তার হাতে থাকা লাইট জ্বালিয়ে সামনে এগোতে থাকে। সামনে যেতেই সে দেখে জাহাজের ডেকে 7 থেকে 8 জন ব্যক্তি বসে আছে, আর 2 জন ব্যক্তি জাহাজের রেলিংয়ের নিচে হাত দিয়ে সমুদ্র থেকে আরও লোকজন টেনে টেনে জাহাজে তুলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সবার পরনে তানভীর সাহেবের মতোই নাবিকের ড্রেস। অবাক করা বিষয়, তানভীর সাহেব তাদের উদ্দেশ্য করে ইংরেজিতে জিজ্ঞাসা করলো, হু আর ইউ? তোমরা কারা? কারণ তানভীর সাহেব ভেবেছিল হয়তোবা নাবিকের ড্রেস পরে কিছু জলদস্যু এসেছে। কিন্তু তানভীর সাহেব তখনও জানতেন না তার সামনে কত বড় ভয়ঙ্কর অপেক্ষা করছে। কয়েকবার তানভীর সাহেব তাদের উদ্দেশ্যে ইংরেজিতে জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর না পেয়ে তাৎক্ষণিক কন্ট্রোল রুমে ক্যাপ্টেনের কাছে ওয়াকিটকির মাধ্যমে কথা বলার চেষ্টা করেন। জাহাজে জলদস্যু উঠেছে, আর ক্যাপ্টেন যেন জাহাজে বড় সার্চ লাইট জ্বালিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করেন। এই কথা শোনা মাত্রই ক্যাপ্টেন সার্চ লাইট জ্বালিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন, দেখার চেষ্টা করলেন। কিন্তু প্রত্যুত্তরে ক্যাপ্টেন জানান জাহাজের সামনে তানভীর সাহেবকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছেন না তিনি। কিন্তু সেই সার্চ লাইটের আলোতে তানভীর সাহেব স্পষ্ট সবাইকে দেখতে পাচ্ছেন। বলে রাখা ভালো, জাহাজের মাস্টার ডেকে বা কন্ট্রোল রুম থেকে সামনে থাকা সবাইকে স্পষ্ট দেখা যায়। কিন্তু তানভীর সাহেব বুঝতে পারছিলেন না ক্যাপ্টেন কেন তানভীর সাহেবকে ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছেন না। যাই হোক, তানভীর সাহেব আবারও ক্যাপ্টেন সাহেবকে বলেন, স্যার, আমার সামনে 8 থেকে 10 জন নাবিকের ড্রেস পরা জলদস্যু জাহাজে উঠেছে। এবারও প্রত্যুত্তরে ক্যাপ্টেন কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, তানভীর সাহেব, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আর আপনি হয়তো বা ভুলভাল দেখছেন। এই কথা শুনে তানভীর সাহেব সিদ্ধান্ত নেন তিনি একাই ওই লোকগুলোর কাছে যাবেন। যেই বলার সেই কাজ। তানভীর সাহেব সামনের দিকে যেতে যেতেই অনুভব করলেন তার নাকে অদ্ভুত বিচ্ছিরি একটা পচা গন্ধ এসে লাগছে, আর তাদের আর্তনা তার কান ফাটিয়ে দিচ্ছে। সাহস করে তানভীর সাহেব তার সামনে যান, আরও সামনে যান, এবং সামনে যেতেই দেখেন তার সামনে থাকা নাবিকের ড্রেস পরা সবার শরীর কেমন যেন অর্ধগলিত, মনে হচ্ছে পানিতে পচে গিয়েছে একদম। সমুদ্রের নোনা পানি তাদের শরীরকে ক্ষত বিক্ষত করেছে। কারো চোখ নেই, কারো জিহ্বা গলে বের হয়েছে গলা পর্যন্ত, কারো কান দিয়ে পচা কালো রক্ত বের হচ্ছে। আর তাদের মধ্যে 2 জন ব্যক্তি হাত লম্বা করে সমুদ্রের পানি থেকে 3 তলা বিল্ডিংয়ের সামন উঁচু জাহাজের ডেকে রেলিং পেরিয়ে গভীর সমুদ্রের থেকে নাবিকের ড্রেস পরা আরও অর্ধগলিত লোকজনকে জাহাজে তুলছেন। হঠাৎ করেই বসে থাকা অর্ধগলিত একজন লোক ইংরেজিতে বলে উঠল, হোয়াই আর ইউ বদারিং আস? উই ওয়ান্ট টু লিভ। অর্থাৎ, তুমি আমাদেরকে কেন বিরক্ত করছো? আমরা বাঁচতে চাই। এই কথা শুনে তানভীর সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যান। সে খেয়াল করে কয়েকজন অর্ধগলিত মানুষ এসে তার চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছে। সবার মুখে ভয়ঙ্কর আর্তনাদ, সবার চোখে চোখ ও কান দিয়ে কালো রক্ত বের হচ্ছে। সবার শরীরের মাংসগুলো যেন পচে গেছে, অনেকের শরীর থেকে মাংস খসেও পড়েছে, অনেকের শরীরের হাড়গুলি দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে তানভীর সাহেব ভয়ে অসাড় হয়ে আসে। ঠিক তখনই তাদের মধ্যে একজন তানভীর সাহেবের গলা চেপে ধরেছে আর তাকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিতে চেষ্টা করছে। অনেক শক্তি দিয়েও তানভীর সাহেব তাদের সাথে পেরে উঠছেন না।
তানভীর সাহেব তখন ওয়াকিটকি বের করে ক্যাপ্টেনকে আবারও তার সাথে ঘটে যাওয়া বিষয়টি জানাতে চেষ্টা করেন, কিন্তু তখনই তার হাত থেকে ওয়াকিটকিটা পড়ে যায় নিচে। একটা সময়ে তার মনে হলো একটা দানব আকৃতির এত বড় জাহাজ তাকে কাঁধ করে একপাশে, সেই জাহাজটি কাঁধ হয়ে হেলে গেছে এবং জাহাজ থেকে তানভীর সাহেবকে জলে ফেলে দিতে চাচ্ছেন। ঠিক সেই সময় অনুভব করলেন তার পেছন থেকে কয়েকজন ব্যক্তি দৌড়ে দৌড়ে তার কাছে আসছেন। আর ঠিক সেই সময়ে তানভীর সাহেব জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরতেই তানভীর সাহেব দেখেন তিনি তার কেবিনের রুমে শুয়ে আছেন এবং পাশে তার কলিগরা বসে আছে। জ্ঞান ফিরতেই তার সহযোগী ক্যাপ্টেনকে খবর দেন। ক্যাপ্টেন এসে তাকে জিজ্ঞাসা করে, তানভীর সাহেব, কি হয়েছিল কাল রাতে? তানভীর সাহেব তার সাথে ঘটে যাওয়া সবকিছু বিস্তারিত বলেন সেই ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন তার কথা শুনে উত্তরে বলে, কাল রাতে এমন কিছু সে মাস্টার ডেকে দেখেছে যা মাস্টার ডেক বা কন্ট্রোল রুম থেকে অন্য কেউ তা দেখতে পায়নি। বরং তানভীর সাহেব ক্যাপ্টেনের কথাগুলি শুনে অনেক বেশি অবাক হন। ক্যাপ্টেনের কথা ছিল এমন যে, কাল রাত 3:15 নাগাদ আপনার থেকে একটি মেসেজ পাই আমি। আপনি আমাকে বলেছিলেন জাহাজে জলদস্যু উঠেছে, কিন্তু সেই সময় সার্চ লাইট জ্বালিয়ে আপনাকে ছাড়া আমি আর কাউকেই সেখানে দেখতে পাইনি। একটা সময় আপনি নিজেই নিজের গলা চেপে জাহাজের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। একটা সময় জাহাজের রেলিংয়ের পাশে গিয়ে আপনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছেন। তখনই আমি কয়েকজন নাবিককে আপনার কাছে পাঠাই এবং আপনার কাছে তারা যেতেই আপনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন। তানভীর সাহেব অবাক হয়ে ক্যাপ্টেনের সব কথা শুনে একদম নির্বাক হয়ে যান। তবে জ্ঞান ফিরতেই তানভীর সাহেব অনুভব করেন তার গলায় অনেকটা ব্যথা করছে এবং গলায় চেপে ধরে সেই স্থানে সেই একটা হাতের স্পর্শ দেখা যাচ্ছে স্পষ্ট। রাতুল ভাই, তানভীর সাহেবের বক্তব্য অনুযায়ী তার গলায় যে দাগ ছিল সে নিজের গলা চেপে ধরলে কখনোই সেই দাগ হওয়া সম্ভব নয়। যাই হোক, ক্যাপ্টেন তাদের কথা শেষ করতেই তানভীর সাহেবকে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন, স্যার, আমি যদি নিজেই নিজের গলা চেপে ধরতাম তাহলে আদৌ কি এমন দাগ পড়তো? ক্যাপ্টেন তানভীর সাহেবের এমন প্রশ্নটা এড়িয়ে গেলেন এবং নিজে তার কেবিনে যাচ্ছেন এবং তাকে বললেন, আপনি রেস্ট করুন, আপনার সাথে এই বিষয়ে পরে কথা হবে। এরপর ক্যাপ্টেন চলে যায়। এরপরে 2 দিন চলে যায়। জাহাজটি মালয়েশিয়া বন্দরে পৌঁছে যায়। সেখানে গিয়ে তানভীর সাহেব তার সাথে ঘটে যাওয়া সমুদ্রের সেই লোকেশন নিয়ে কিছু বিষয় স্টাডি করতে থাকেন। স্টাডি করতে গিয়ে এমন সময় এমন কিছু তথ্য পান তিনি যা দেখে পুরোটাই হতবাক হয়ে যান তিনি। 1980 সালে সমুদ্রের এই একই লোকেশনে জার্মান থেকে আসা একটি জাহাজ, যার নাম ছিল টাইফুন, যা ঝড়ের কবলে পড়ে এবং এই একই লোকেশনে 42 জন ক্রু মেম্বার সহ জাহাজটি নিখোঁজ হয়ে যায়। ডুবে যায় সেই জাহাজ সহ 42 জন নাবিক এবং সেই 42 জন নাবিকের কারো কোনো চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তৎকালীন সময়ে জার্মান অ্যাভিয়েশন টানা 2 মাস জাহাজটির অনুসন্ধান করেছিলেন, কিন্তু 2 বছরেও কোনো হদিশ পাওয়া যায়নি। এই রহস্যময় তথ্য পেয়ে তানভীর সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যান। তার মনে প্রশ্ন জাগে, তাহলে এরাই কি সেই নিখোঁজ হয়ে যাওয়া জাহাজের নাবিক যারা আজও বাঁচার জন্য আকুতি করছে? রাতুল ভাই, তানভীর সাহেবের তথ্য অনুযায়ী জার্মানের সেই জাহাজটি 1980 সালের যে তারিখে নিখোঁজ হয়েছিল, 2009 সালের ঠিক সেই একই তারিখে তার সাথে ঘটেছিল এই ঘটনাটি। অর্থাৎ প্রায় 30 বছর পর একই তারিখে তার সাথে এই ঘটনাটি ঘটেছে। তাই ভূতবালের সকল শ্রোতাদের কাছে একটা প্রশ্ন, এরাই কি সেই নাবিক যারা এখনো বাঁচার জন্য আকুতি করে যাচ্ছে? সবার কাছে এই প্রশ্ন রেখে আজকের মতো ঘটনার ইতি টানলাম। রাতুল ভাই, আল্লাহ চাহে তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি এবং খুব শীঘ্রই স্টুডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম বরকত, ইতালি প্রবাসী। ভয়ের শুরু এখানে।
ইয়েস, ভয়ের শুরু এখানেই। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং উপভোগ করছেন ভূতবেলা, আমি আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা, এবং আমার কাছে রয়েছে আপনাদের থেকে পাঠানো কিছু চমৎকার চমৎকার ভৌতিক ঘটনা। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি তাদের কথাবার্তাগুলো চলে যেতে চাই, এবং আপনিও চাইলে আপনার মতামত জানাতে পারেন যে আপনার কাছে কেমন লাগছে এই ঘটনাগুলো, এবং আপনার কাছে যদি থেকে থাকে এমন কোনো ভৌতিক ঘটনা যেগুলো আপনি চান আমাদের সাথে শেয়ার করতে, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদের স্টুডিওতে আসতে পারেন। আমাদের স্টুডিওতে আসতে হলে একটি ফোন নম্বরে আপনার যোগাযোগ করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এখানে আপনি চাইলে মিসড কলও দিতে পারেন, আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করবো। আর আপনি যদি চান আপনার ঘটনাটি, আমি এখন যেভাবে এই ঘটনাটি পড়ে শোনালাম, আপনি যদি চান আপনার ঘটনাটি আমি পড়ে শুনি, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমার মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে শুরুতেই যুক্ত হয়েছেন ইশতিয়াক শাহরিয়ার, লিখেছেন হাই রাতুল। সেই সাথে দেখতে পাচ্ছি এই যে তপু ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি সাগর মিয়া ছিলেন, লিখেছিলেন আচ্ছা মেঘ ডুমুরের বিল থেকে আব্দুল্লাল মানিক ছিলেন, উনি আছেন আমাদের সাথে, জানিয়েছেন। ইশতিয়াক শাহরিয়ার যুক্ত আছেন আমার সাথে, আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইশতিয়াক। আমাদের সাথে রায়হান ছিলেন, উনি কুমেতপুর থেকে শুনছেন। আলমগীর আহমেদ লিখেছেন রাতুল ভাই আজ আচ্ছা বাংলাদেশের খেলা দেখবো, সেই সাথে ভূতবেলা শুনবো। আপনি বাংলাদেশের খেলা কথা মনে করিয়ে দিয়ে আসলে চিন্তায় ফেলে দিলেন। আপনি আসলে আমাকে আপডেট জানিয়েন, কারণ আমি তো দেখতে পারবো না। আলমগীর আহমেদ লিখেছেন রাতুল ভাই আচ্ছা ওকে ফাইন। ছিলেন আমাদের সাথে সোয়াইব বিন কাউসার, লিখেছিলেন জাহিদুল ইসলাম বরকত, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বরকত ভাই অনেক ভালো আছি। সাদাফ আল মুহতাসিম সামি ছিলেন আমাদের সাথে, বরাবরের মতো চলে এলাম প্রোগ্রামে। এর পাশাপাশি লিখেছেন রোহান, রাফি, সাদাফ, সেই সাথে স্নিগ্ধা ছিল আমাদের সাথে, সবার জন্য শুভকামনা। এনামুল ইসলাম ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আচ্ছা ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে নাবিল শেখ, শুভকামনা আপনার জন্য। লিখেছিলেন ইয়াসিন সর্দার, ভাই ভূতের গল্প বলেন। আমাদের সাথে ছিলেন আওসাফ সাইহান আন্নান, ভালো আছেন? জি ভালো আছি। লিখেছিলেন নাকাইহাট থেকে এক ভাই জিম আহমেদ, লিখেছেন রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আবদুল্লাহ সিয়াম ছিলেন আমাদের সাথে, রাতুল ভাই আমি তো আসছি ভূতবেলায়। আচ্ছা ওকে, আচ্ছা এখানে এসে লাইভ করতে পারবেন কিনা? সরি, এখানে এসে আপনারা কেউ লাইভ করতে পারবেন না। লিখেছিলেন আমাদেরকে মনোহর হোসাইন, অনেকদিন পর ভূতবেলা শুনছেন। লুৎফুল আনোয়ার ভাই, উনি লিখেছেন ব্যস্ততার কারণে গত পর্ব শুনতে পারিনি, তবে আজ সময় মতো চট্টগ্রাম থেকে জয়েন হলাম। আচ্ছা ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি জানি আপনি সুযোগ থাকলে কখনোই ভূতবেলা মিসতেন না। আমাদের সাথে শাহুল ইসলাম ছিলেন। সাদাফ লিখেছেন আমরা অনেকজন মিলে শুনছি, সাদাফ, রোহান, রাফি, সামিহা, স্নিগ্ধা, আজিম, দিশা, জান্নাতি, আরও অনেকে। আজ রোহানের বার্থডে। আচ্ছা তাই, রোহানের জন্য অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন রোহান, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। মোবাসির ফাহিম লিখেছিলেন আমাদেরকে হাই ভাইয়া কেমন আছেন? আচ্ছা উনি গল্প বলতে চেয়েছেন। মোবাসির ফাহিম না ফারহান, হ্যাঁ ফারহান, আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। নাম্বারটি আবারও বলছি 01713484465। এছাড়া আপনি চাইলে কিন্তু রেডিও সারাবেলার যে পেজটি থেকে আমরা লাইভ করি, সেখানে আপনি ইনবক্সে আপনার নাম্বারটি শেয়ার করতে পারেন। ইউনুস আলী ছিলেন আমাদের সাথে। মনোহর হোসাইন আবারও ছিলেন। HM সাইফুল ইসলাম, উনি চৌরাস্তা থেকে ছিলেন আমাদের সাথে। ইমেলটা ভয়ানক ছিল। আতিক ভাই লিখেছিলেন কেমন আছেন? সাদাফ লিখেছিলেন ঘটনাটি অনেক ভালো। মাশরাফি ছিলেন। আচ্ছা ইয়াসিন সর্দার লিখেছিলেন আমাদেরকে আমার বাড়ি ভেড়ামারা ব্রিজের পাশে। শামীম মিয়া লিখেছিলেন। রোজ ছিলেন আমাদের সাথে। আচ্ছা লাইভকে প্রতিদিন চলে, প্রতি বৃহস্পতিবার লাইভ চলে। মহসিনা খন্দকার ছিলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হয়েছেন জানিয়েছেন। আমাদের সাথে কাউসার ছিলেন, জোবায়ের ছিলেন আমাদের সাথে। ওমর ফারুক, উনি লিখেছিলেন রামচন্দ্রপুর ডিপ বাজার থেকে। প্রথম মেলটা ভালো লেগেছে, রাকিবুল হাসান জানিয়েছেন। রাজিয়া ছিলেন আমাদের সাথে। আমি আর আম্মু মিলে শুনছি। মমিনুল ইসলাম লিখেছেন ভাই একসময় খুব শুনতাম যখন বাটন ফোন ছিল। পাপ্পু শেখ ভাই ছিলেন। ভাইয়া কেমন আছেন আপনি সেটা আগে জানান। লিখেছেন ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল, টাইটানিক জাহাজের কথা মনে পড়ে গেল। এখন মাঝে মাঝে
মানুষ টাইটানিক জাহাজে যেখানে ডুবেছে সেখানে সাবমেরিন নিয়ে নিয়ে সাগরের অতলে চলে যায়, কিন্তু কিছু বছর আগে একটি বড় দুর্ঘটনা ঘটে এবং সাবমেরিন দুর্ঘটনায় ঘুরতে যাওয়া সকল লোক মারা যায়। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। জি, এটা মনে আছে 5 জন সম্ভবত সেই সাবমেরিনে গিয়েছিলেন, যারা তাদের কোনো হদিশ পাওয়া যায়নি এবং কোন কারণে এমনটা হয়েছে। শুকনো গোলাপ ছিলেন আমাদের সাথে, খুশবু ছিলেন আমাদের সাথে, হাসানুর আহমেদ নিলয় লিখেছেন ভাইয়া সাথে আছে, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। লিখেছেন রায়হান নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে ছিলেন হামজা গাইবান্ধা থেকে। আচ্ছা, আমাদের সাথে সেই সাথে ছিলেন, ওকে ফাইন, যারা যারা ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমার হাতে স্টোরি আছে, আরও মেইল আছে আপনাদের পাঠানো, সেই মেইলগুলোতে চলে যাব। বাট আমার স্টুডিওতে একজন অতিথি আছেন, আমরা শুরুতে ভাইয়ের নাম শুনবো, তারপর চলে যাব তার ঘটনায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শিহাব, মোহাম্মদ শিহাব। আচ্ছা, শিহাব ভাই আছেন আমাদের সাথে স্টুডিওতে। রেডিও সারাবেলায় এসে কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। আচ্ছা, ওকে ফাইন। আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমি একটা ঘটনা বলতে চাই, যেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। ওকে। এটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী। জি, ঘটনাটাই তাহলে শুরু করি। জি অবশ্যই। আজ থেকে 2 বছর আগে আমার যে স্কুলে পড়ালেখা করি আমরা, সেই স্কুলে আমার এক ফ্রেন্ডের বিয়ে। আচ্ছা। আমার বান্ধবী, হ্যাঁ, নাম হলো লতা। সেই লতার যখন বিয়ে, জি, তখন আমাদের যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোকে দাওয়াত দেয় ওখানে। তা যেহেতু বান্ধবীর বিয়ে, আমরা সবাই তো যাব অবশ্যই। হ্যাঁ, আমরা সবাই সময় করে আলোচনা করে একটা সময় বের হলাম। আমরা 2টা থেকে 3টার ভিতরে আমরা বের হলাম ওইখানে যাওয়ার জন্য। অবশেষে আমরা সবগুলা বন্ধু ওখানে একত্র হয়ে তার বাসায় গেলাম। যাওয়ার পর মেয়ের বাসায় প্রথমে কিন্তু বিয়ে অনুষ্ঠান হয়। ওইখানে আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, তারপর একটু আনন্দ মাস্তি করলাম বন্ধু বান্ধব সবাই মিলে। তারপর যখন খাওয়া দাওয়ার পরে আরও অনেকক্ষণ আমরা দেরি করলাম, আনন্দ করলাম। তারপরে বিয়ে যখন অনুষ্ঠিত হলো, বিয়ে অনুষ্ঠান অনেক আমরা মজা করলাম। তখন থেকে আমার যেন শরীরটা কীরকম লাগতেছে, ভালো লাগতেছিল না। আমার ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছিল, কারণ আমি ছোট থেকেই দেখছি আমার মানুষ যে রাশি বলে, আসলে এটা ঠিক কিনা এটা আমি জানি না, কিন্তু রাশি বলতে হয়তো কিছু আছে। আমার ছোটবেলা থেকেই আমার সাথে এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটে। হয়তো সেজন্যই আমার সেদিন শরীরটা খারাপ ছিল, মনটাও ভালো ছিল না। তারপরে বুকটা কেন যেন ধরপড় করছিল। তা আমি ওইখানে তেমন বেশি আনন্দ করতেছিলাম না। তা বন্ধু বান্ধব বলছিল যে তুই এরকম কেন, মন মরা হয়ে আসছিস কেন? তা আমি বললাম না, আমার এমনিতেই এরকম লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আচ্ছা, তোরা একটু মজা কর। তারপরেও যেটুকু করা লাগে, বিয়ে বাড়ি যেহেতু, ওইখানে আমরা মজা করলাম। তারপর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আরো কিছুক্ষণ ওরা দেরি করলো। আমি বললাম বাড়ি যাওয়া লাগবে, আমার বাড়ি তো দূরে। আমার বাড়ি হলো ভাটপাড়া বড় বাড়ি, আর আমার বান্ধবীর বাসাটা হচ্ছে গণ উন্নয়ন। ইন্দিরাবার থেকে দক্ষিণের দিকে। তো ওই গণ উন্নয়নের কাছে ওইখানে বিয়ে হচ্ছে। তা আমরা ওই বিয়েটা যখন সমাপ্ত হলো আর কি, সমাপ্ত হওয়ার পরে ওইভাবে ওরা দেরি করতেছে। তখন আমি বললাম যে এতক্ষণ দেরি করার কি দরকার, বিয়ে তো হয়ে গেছে, চলো এখন আমরা সবাই বাড়ি বাড়ি যাই, কালকে তো আবার দেখা হবেই। যখন পাত্রের বাসায় যাব তখন আবার দেখা হবে, এখন আমরা বাড়িতে চলে যাই। তা ওরা বললো যে আর কিছুক্ষণ দেরি করি, বিদায় দেই, আমার বান্ধবী বিদায় দেওয়ার কথা বলে দিচ্ছে। তা যখন আমরা বিদায় দিলাম, বিদায় দিতে দিতে একটু দেরি হয়ে গেছে আমাদের। আমরা তখন ওইখানে দেরি করতে করতে 2টার মতো বাজলো, রাত 2টা। তারপর যখন বিদায় হয়ে গেল, তখন বন্ধু বান্ধবীরা সবাই, আমরা যেগুলো গেছিলাম সবাই বাসায় চলে দিতে লাগলো। তারপর আমার বন্ধু ছিল, তার নাম ইব্রাহিম, সে বলতেছে ওর বাসায় আবার ওইখানে
ওই যে বান্ধবীর বিয়ে হলো ওকে। ওই বান্ধবীর বাসার কাছাকাছি ওই বন্ধুর ইব্রাহিমের বাসা। তো আমাকে বল দিছে আজকে তুমি আমার বাসায় থেকে যাও, যেহেতু রাত 2টা-2:30টার মতো বাজে, তুমি আজকে এখানে থেকে যাও। তা আমি বললাম দেখো আমার বাড়ির তো অবস্থা ভালো না, আমার বাড়িতে লোকজন তেমন নাই, শুধু আমার ভাবি বাড়িতে থাকে। আমার আবার আজ থেকে 5-6 বছর আগে মা মারা গেছে। এই জন্য আমি, আমার ভাবি, বড় ভাইয়ের স্ত্রী আর আমার বাবা, এই 3 জনে আমরা বাসায় থাকি, আর একটা ছোট বাচ্চা আছে। এই 3 জনে বাসায় থাকি। সেটা উল্লেখ করে আমি আমার বন্ধুকে বললাম যে আমার বাসায় তো তেমন কোনো লোক নাই, আমার যাওয়াই লাগবে যত রাতেই হোক। সে বন্ধু বলতেছে দেখো রাত কিন্তু অনেক হয়ে গেছে, তারপর এখান থেকে কোনো গাড়িও পাবা না যে তুমি ওখানে চড়ে যাবা। রাইট। তা আমার ওই সময় আমার ভাইও আসছে বাড়িতে, মানে সে পীরগঞ্জ ওইখানে এসকেস এই সংস্থারে আচ্ছা একটা শাখা আছে, ওইখানে কাজ করে আর কি। তা রাতে আসছে ভাই, আসি আমার কাছে ফোন দিছে। জি। দিয়ে আমার ভাই বলতিছে শিহাব তুমি কোথায়? তা আমি বললাম আমি তো এক জায়গায় বিয়ে খেতে আসছি, এখানে দেরি হয়ে গেছে, তা আমার এক ইব্রাহিম বন্ধু আমাকে বললো যে এখানে থাকো। তো আমার ভাই বলতিছে দেখো আমি কালকে চলে যাব, বেশি দিন মানে বেশিক্ষণ থাকবো না, তো আজকে রাতটায় আসি, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, কষ্ট হলেও বাড়িতে আসো। রাইট। তা আমি আমার বন্ধুকে বললাম দেখো ভাই এইভাবে বলতিছে, আমার তো বাড়ি যাওয়াই লাগবে। তা বলতিছে ভাই তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, চলো তোমাকে একটু আগে দিয়ে আসি। আচ্ছা। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে একটু আগে দিয়ে আসো, রাত এইটুকু যাতে তো ভয় লাগবে। সে বলল আচ্ছা ঠিক আছে। তারপর সে তার যে সাইকেল আছে সাইকেলটা বের করলো, তার বাবার সাইকেল সে বের করলো, আমাকে মানে পিছনে চড়াই নিল, ও চালালো। তারপর ওইখান থেকে আমরা গণ উন্নয়নের ওখান থেকে আমরা ইন্দিরাপাড়া পর্যন্ত আসলাম। আচ্ছা। ইন্দিরাপাড়া আসার পর আমারে কীরকম লাগলো, আমি বললাম যে ইব্রাহিম এখন তুমি চলে যাও, যেহেতু তুমি যদি আরেকটু আমাকে আগে দিয়ে আসো তাহলে তো তোমার আবার যাতে ভেজাল হয়ে যাবে। রাইট। কারণ রাত তো 2টা-3টার মতো বাজে। জি। তা তুমি এখান থেকে চলে যাও। সে আমাকে বলতেছে আচ্ছা সমস্যা নেই, তুমি দৌড়ত করে চলে যাও, কোনো সমস্যা নেই। তা আমার ভিতরে আগে থেকেই ভয়, আমার শরীরটা কীরকম লাগতেছে। জি। তারপর আবার আমার তো আগে থেকে একটু রাশ খারাপ, আমি সেটা জানি। তারপর আমার আবার মনটা কীরকম লাগতেছে, এই জন্য আমি একটু দৌড়ত করে তাকে বিদায় দিয়ে আস্তে আস্তে আসতেছি। আস্তে আস্তে পাকা রাস্তা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ইটাকুরের মাঝারের তরে আসলাম আমি ওখানে। আচ্ছা। তারপরে ওইখান থেকে আবার আমাদের বাড়ি কাঁচা রাস্তা নামে আসছে ওই পাশে। তা আমি ওখান থেকে আসার পর ওইখানে একটা ছোট একটা ব্রিজ আছে, শুনছিলাম যে ওই ব্রিজ নাকি অনেক ভৌতিক। আচ্ছা। তারপরে একটু মনের কোন ভিতর। ব্রিজটার কথা বলছেন যেন? জি, কোন ব্রিজটার কথা? কোন ব্রিজটার কথা বলছিলেন? সেই ব্রিজটা হলো ইটাকুরের মাজার থেকে এসে জি জি, মানে একটা যে কাঁচা রাস্তা নামে গেছে। কাঁচা রাস্তা, হ্যাঁ, উঁচু ব্রিজ একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। জি জি। মরাঘাটের ব্রিজ না, তার মানে আসার পূর্বেই একটা ব্রিজ আছে ওইখানে। আচ্ছা আচ্ছা। সেই ছোট ব্রিজটা, সেই ছোট ব্রিজের কাছে যখন আমি আসলাম তখন মানে আমার গা পুরো ঠান্ডা হয়ে গেল, পুরো লোমগুলো দাঁড় হয়ে গেল। আমি বুঝলাম না এখানে কোনো ঝামেলা আছে। জি। আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। আমার হাতে কিছু ছিল না, শুধু আমার ফোনটাই ছিল। রাইট। তারপর আমি একটু হাঁটাহাঁটি শুরু করলাম। তারপর আমার তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, মানে এত পরিমাণে ভয় লাগতেছে যে আমি ঘাটা যে হেঁটে যাচ্ছি মানে বুঝতে পারতেছি না, আমার পা আগাচ্ছে না, শুধু মনে হয় পথ বেশি হচ্ছে বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর হঠাৎ করে আমার সাইডে নজর গেল, যাওয়ার সাথে সাথে আমি দেখি মানে একটা জায়গা এমন কালো হয়ে আছে, মানে আমার থেকে 10-12 হাত একটু সরে আচ্ছা। একটা জায়গায় এমন কালো হয়ে আছে, আমি দেখার সাথেই মানে আমার অবস্থা খারাপ, মনে হয় কলজা উড়ে চলে গেছে এইরকম অবস্থা। তারপর আমি ওদিকে ভ্রুক্ষেপ না করে দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ে আমি আমার মতো চলা শুরু করলাম। তো ওই ব্রিজ থেকে আসলাম, আস্তে আস্তে মরাঘাটের পুল, জি, আমাদের ওইখানে মরাঘাটের পুল ওটাকে বলে। আচ্ছা। ওইখানে যখন আসলাম তখন দেখি একটা কুকুর। ওই কুকুরটা এমন কুকুর ছিল মানে ওটা কোনো স্বাভাবিক কুকুর না। জি। সেই কুকুরটার মানে
চোখগুলা লাল টকটকা ছিল। এইরকম কুকুর আমি আগে জীবনে দেখিনি। সে কুকুরটার চোখগুলো লাল টকটকা ছিল, আর জিবাটা মনে হয় 1 হাত। আচ্ছা আচ্ছা। সে কুকুরটা একটা মনে হচ্ছে যে একটা সিংহর মতো, মানে আকৃতিটা এত বিশাল ছিল। হ্যাঁ, মানে পুরা শরীরের লোমগুলো ছিল বড় বড়, আচ্ছা, চোখগুলা লাল, আর যে জিবাটা ছিল এটাও লাল কিন্তু 1 হাতের মতো। আচ্ছা আচ্ছা। সেই জিবাটা মনে হয় তার জিভ থেকে মাথা থেকে মাটিতে নিচড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওটা দেখার সাথে তো আমার অনেক ভয় লাগলো। তারপরে আমি চোখ বন্ধ করে দরুদ শরীফ পাঠ করলাম। আচ্ছা। দরুদ শরীফ পড়তেছে, আমার ভয় তো মানে আমার যে দরুদ শরীফ এটা মনে হয় ভুলে গেছে, এইরকম অবস্থা। তারপর সেই কুকুরটা আমার দিকে মানে তাকিয়ে কিরকম একটা শব্দ করছে। আচ্ছা। মনে হয় আমাকে এখনই তেড়ে এসে খেয়ে ফেলবে। আমার তো ওইখানে মানে পা খালি থরথর করে কাঁপছে। আমি মনে মনে বলতেছি, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও, আমি আর এই রাস্তায় এত রাতে আর কোনোদিন যাব না। আচ্ছা। তা ওই রকম করতে করতে চোখ বন্ধ করে যখন দরুদ শরীফ পাঠ করা শুরু করলাম, আয়াতুল কুরসি পড়লাম, তারপরে দেখলাম কুকুরটি নাই। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। এটাই আসলে আমার ঘটনা। এই ছিল আপনার ঘটনা। যাই হোক, শিহাব ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার নিজের সাথে ঘটে যাওয়া এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের আশেপাশেও কিন্তু এমন সব ঘটনা ঘটেই চলেছে। যেমন এই ঘটনার হার যদি বলি, ইতিপূর্বে আমাদের অতীতে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, তাদের সময়টাতে মানে এত আলো ছিল না, এত সবার হাতে হাতে এখন যেমন প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্মার্টফোন। যারা স্মার্টফোন ব্যবহার করেন না, ফিচার ফোনগুলো ব্যবহার করেন, যারা বাটন ফোন যেগুলোকে বলে, সব কিছুতে টর্চ লাইট। এখন অন্ধকার, দেখা গেল যে ইলেকট্রিসিটি যদি চলে যেত আগে, তখন দেখা যেত মানুষ খুঁজতো যে কুপিবাতি খুঁজতো, হ্যারিকেন খুঁজতো, অনেকে চার্জার লাইট খুঁজতো। এখন কিন্তু এসব কেউ খোঁজে না। এখন সবার আগে খোঁজে তাদের ফোনটা কোথায়। সেই ফোন দিয়েই তারা আগে ফ্ল্যাশ চালায় এবং অন্ধকার থেকে বের হয়ে আসেন। তো এই রকম যে বিষয়, সবার হাতে হাতে আলো, যার কারণে এই ধরনের ঘটনাগুলো আসলে আমার কাছে মনে হয় কম ঘটছে। তারপরও যাদের আসলে খুবই এক্সেপশনাল কিছু বিষয় থাকে, যাদের রাশি খারাপ এবং খুবই বাজে জায়গা, যেগুলোতে মানে অতি প্রাকৃত বিষয়ে সবসময় ঘটে, অহরহ ঘটে, বা অশুভ শক্তির প্রভাব যেখানে বেশি, যেমন শ্মশান বলেন বা জানি না, মানে আমার কাছে মনে হচ্ছে যেমন আমরা ভয় বলতে যেটা কোনটাকে বুঝি, শ্মশানের নাম শুনলে মানুষ ভয় পায়, কবরস্থানের নাম শুনলে মানুষ ভয় পায়, আবার নির্জন কোনো জঙ্গল বা বাঁশঝাড় সেই সব জায়গা শুনলে মানুষ ভয় পায়। অথবা দেখবেন যে রাস্তার মাঝখানে যদি একটা অনেক পুরনো বিশাল একটা বটগাছ থাকে, সেই বটগাছের নিচ দিয়ে যেতে অনেকে ভয় পায়। যদিও সেখানে বাস্তব চিত্রটা হয়তো বা ভিন্ন, কিন্তু তারপরও দেখবেন আপনার একবার না একবার মনে হবে যে এত বিশাল, এত পুরনো একটা গাছ, নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে। আবার দেখবেন যে কখনো যদি কোনো পরিত্যক্ত ফ্ল্যাট যদি দেখা যায়, বা পরিত্যক্ত কোনো ভবন, যেমন আমাদের গাইবান্ধারও বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলোতে আসলে মানুষজন থাকে না, তো সেগুলো দেখলে আপনি যখন দিনের বেলা দেখবেন কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ। আর সেখানে দিনের বেলায় যেখানে আপনার দেখে মনে হচ্ছে যে গা ছমছমে, রাত্রেবেলা বা সন্ধ্যের পর সেখানে কি হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু আসলেই আমাদেরকে ভাবায়। তো আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের এই ঘটনাটি? যেমন আমাদের শিহাব ভাই শেয়ার করলেন, যদিও ওনার ঘটনার প্রেক্ষাপট ভিন্ন ছিল, উনি একটি নির্জন রাস্তা দিয়ে একা একা ফিরছিলেন গভীর রাতে, কারণ ওনার আনন্দের চেয়ে ওনার দায়িত্বটা সেখানে বড় ছিল, কারণ ওনার বাসায় কেউ ছিলেন না, যার ফলে ওনাকে ওই রাতেই ফিরতে হয়। কিছু মানুষ তাকে সাহায্য করেছিল রাস্তার মাঝ রাস্তা পর্যন্ত, এবং তারপর বাকিটুকু পথ তার একাই আসতে হয়। এবং যে ভয়ে সেই মানুষগুলো তাকে সাহায্য করার জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছিলেন, ঠিক তারা চলে যাওয়ার পর সেই ঘটনাটি তার সাথে ঘটেছে। তো যাই হোক, এই ঘটনাটি আপনারা আবারও শুনবেন যাদের মিস করেছেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না, আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই, দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। শেখ ফরিদ হাসান লিখেছিলেন যে অনেক ভয় করছে। আবদুল্লাহ খন্দকার ছিলেন, আমার জীবনেও এমন বাস্তব ঘটনা আছে, আমি কিন্তু একজন জিনের আসরকৃত ব্যক্তি। আবদুল্লাহ খন্দকার, আপনি যদি চান আপনার ঘটনাটি আমরা
শেয়ার করতে পারি। কিন্তু আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে, আপনি যদি চান আপনার ঘটনা আমরা প্রচার করি। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। লিখেছিলেন আমাদেরকে নীরব সরকার, অনেক ভয় লাগছে। মুশফিকুর রহমান ছিলেন, অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। রেজাউল ইসলাম লিখেছেন, আমি রেজাউল, ঢাকা থেকে যুক্ত হলাম। মিস্টার মোল্লা ছিলেন, উনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, জানিয়েছেন অনুষ্ঠান ভালো লাগছে জানিয়েছেন। হাসানুর আহমেদ নিলয় লিখেছেন, সামনের বৃহস্পতিবার আমিও আসছি ভাইয়া। নিলয়, অনেক অনেক শুভকামনা, আমরা চাই আপনি আসেন ভূতবেলায়। লিখেছেন উম্মে কুলসুম স্মৃতি OMG, আচ্ছা উনি আর নেই এখানে এমনটি জানিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে। রিফাত সরকার, শিহাব ভাই কি, আচ্ছা আচ্ছা ওনার একটা পরিচয় জানতে চেয়েছেন, জি জি আমি জিজ্ঞেস করে নেব কোনো এক সময়। শাওন ইসলাম লিখেছেন ভালো হচ্ছে। মোহাম্মদ সোয়েব বিন কাউসার ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন, একজনকে মেনশন দিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে ইয়াসিন রহমান সৌরভ, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া, উনি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আচ্ছা, খুশবু লিখেছেন, প্রতি রাত যখন প্রায় একটা গ্রামের পুরাতন রাস্তা দিয়ে একলা হেঁটে বাড়ি ফির, আচ্ছা আচ্ছা উনি একটা ছোট স্টোরি আমাদের সাথে শেয়ার করেছেন কমেন্টে, আপনি চাইলে কিন্তু মেইল অ্যাড্রেসে পাঠাতে পারতেন। রনি সরকার লিখেছেন, উনি গুলশান থেকে শুনছেন। কোরবান আলী লিখেছেন, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া, উনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। মাশরাফি ছিলেন আমাদের সাথে। এমডি রফিক লিখেছিলেন, রাতুল ভাই যুক্ত হলাম রাধাকৃষ্ণপুর থেকে, চালিয়ে যান, সাথে আছে। আচ্ছা, জেমি ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন উনি চাপাদহ থেকে, অনেক অনেক ধন্যবাদ। আবদুল্লাহ সিয়াম ছিলেন, আচ্ছা ওকে ফাইন। তো এই মুহূর্তে আমি কি করব, আমার হাতে একটি মেইল রয়েছে, যে মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন আমার আরেক প্রিয় ভাই তানভীর প্রধান, ওনার সেই পাঠানো মেইলটিতে চলে যাবে। এবং তারপর যদিও ঠান্ডার কারণে আমার গলায় প্রবলেম হচ্ছে, আমি তারপরও চেষ্টা করছি আজকে ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। তারপরে আমরা আবারও ফিরবো শিহাব ভাইয়ের কাছে, তার কাছে শুনবো ঘটনা। এবং আমাদের মাঝে আরও কয়েকজন ভাই আছেন, আমরা যদি সুযোগ হয় তাদের কাছেও ঘটনা শুনবো। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে, সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে উপস্থাপন করছি। তাই আর বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। এই ঘটনাটি আমার নানু বাসায় ঘটে। আমি তখন মাত্র 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। এটি চলতি বছরেই ঘটে। ছুটিতে নানু বাসায় যেয়ে দেখি নানুর অ্যাপার্টমেন্টে 5টি রুমের মধ্যে একটি ভাড়া দেওয়া হয়েছে। নানাকে জিজ্ঞাসা করায় উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আরবি ভাষায় কি যেন একটা কথা বললেন। আমার নানা ছিলেন অনেক দিনদার মানুষ, মাঝে মধ্যে এভাবে আমার সাথে দুষ্টামি করেন, তাই এই কথা নিয়ে খুব একটা বেশি ভাবলাম না। দুপুরে খাবারের সময় হয়ে গেল। একটি মেয়ে এসে খাবার পরিবেশন করলো। মেয়েটার মাথায় একদম পুরো ঘোমটা দেওয়া। চেহারা দেখতে না পেয়ে কিছুটা বিরক্ত হলাম, মনের মধ্যে একটাই অশান্তি যে কে ইনি। যখন আমার প্লেটে খাবার দিতে আসলো, আমি তখন তার মুখের ঘোমটা দেওয়া চেহারাটা দেখা যাচ্ছে না বলে আবারও চিন্তিত হলাম। আমি আবারও মনের মধ্যে শুধু একটাই চিন্তা, ইনি কে। যখন আমার প্লেটে খাবার দিতে আসলো, আচ্ছা আমি তখন তার ঘোমটা দেওয়া ওনার নিচ থেকে তার হাত বেরিয়েছিল, সেটা দেখলাম এবং দেখলাম তিনি অপার্থিব কিছু একটা মনে হচ্ছে আমার কাছে, যেন অস্বাভাবিক কিছু একটা, যেন পৃথিবী থেকে অন্য কোনো এক জায়গা থেকে খাবার পরিবেশন করছে। তার হাত দুটি এমন সুন্দর ছিল। পরে জানতে পারলাম মেয়েটি এই বাসায় ভাড়ায় এসেছে। বেকার থাকায় নানুর কাছে কাজ চায় এবং নানু পরবর্তীতে তাকে কাজের বিনিময়ে এই বাসায় থাকতে দেন। সেই দিনের মতো আর কোনো ঘটনা ঘটেনি। মূল সমস্যা শুরু হয় তার পরের দিন সন্ধ্যায়। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেল এবং মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে একটা করুণ চিৎকার এবং প্রাণ ভিক্ষার আর্তনাদ শুনতে পেলাম। কিসের শব্দ? তার তল্লাশি চালাতে গিয়ে দেখি ওই ভাড়াটিয়া মেয়েটির রুম থেকে সেই শব্দের সূত্র। কি হয়েছে আমি নিজেকে প্রশ্ন করলাম এবং দৌড়াতে দৌড়াতে সেই মেয়েটির রুমের সামনে যাই। ইতিমধ্যে আমাদের বাসার বাকি সবাই সেখানে চলে এসেছেন। আমরা গিয়ে দেখি মেয়েটির রুমের দৃশ্য যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।
আমরা দেখলাম মেয়েটি আয়নার দিকে তাকিয়ে কারো কাছে মাফ চাচ্ছে এবং সে হাওয়ায় ভাসছে। এমন দৃশ্য তো কোনো স্বাভাবিক দৃশ্য নয়। এই দৃশ্য দেখে আমার নানু অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমি একটু সাহস করে আয়নার দিকে দেখলাম। আমি ওর সাহস ধরে রাখতে পারলাম না। দেখলাম আয়নার মধ্যে কালো কুচকুচে অবয়ব, যার মুখ থেকে রক্ত ঝরছে, চোখ দুটো পুরো কালো পুরোট রঙে ভরা। এই দৃশ্য দেখে আমি অচেতন হয়ে মাটিতে পড়ে যাই। পরদিন দুপুরে চোখ খুলে দেখি আশেপাশে আমাদের প্রতিবেশীরা। হঠাৎ একজন ধমকের সাথে বলে উঠল, আপনারা বাড়িঘর খুলে রেখে কই গিয়েছিলেন? আপনাদেরকে যেন এসে অ্যাপার্টমেন্টের সামনে রেখে গেছে কেউ। আচ্ছা, মানে ওকে। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিকেলবেলা নানুরাও স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এত ঘটনার পর আমি আর নিতে পারছিলাম না এই ব্যাপারগুলো, তাই বাসা থেকে বেরিয়ে যাই। এরপরে এখানে বলে রাখা ভালো, আমরা সেই ভাড়াটে মেয়েটার কথা ভুলে গিয়েছিলাম। সেই মেয়েটি বাসায় ছিল না। বের হয়ে আমি তখন ওয়ারি যাচ্ছিলাম। সেখানে সলিমুল্লাহ কলেজের সামনে একটি মাজার রয়েছে। আমি সেই মেয়েটিকে মাজারে দেখতে পাই। তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। এসে রুমে ঢুকি এবং আমি তাকে জিজ্ঞাসা করি কাল রাতে কি হয়েছিল। জিজ্ঞাসা করায় সে ভারী এবং পুরুষ কণ্ঠে বলল, তুই জেনে কি করবি, আমাকে এখন ঘুমাতে দে। এটা শুনে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। কাজের মেয়ে আমাকে এভাবে ধমক দিল। অনেক কষ্ট করে নিজের ধৈর্যকে আমি রেখেছিলাম। মনে মনে ঠিক করলাম, সকাল হলে আমি নিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, এখানে আর থাকবো না। রাতে সবাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাত তখন প্রায় 3:45 মতন বাজে। আমার ঘুম ভেঙে যায়। খাইনি বলে প্রচণ্ড ক্ষুধা লাগে। ফ্রিজে কি আছে তা দেখতে আমি রান্নাঘরের দিকে যাই। শুনলাম কাজের মেয়েটির ঘর থেকে কেমন যেন ফিস ফিস শব্দ ভেসে আসছে। এত রাতে কারো যেন কথা বলার শব্দ হবে। আমি এই বিষয়টা জানার জন্য তার ঘরের দিকে যেতে থাকি। ঘরে গিয়ে দরজার সামনে নক করলাম। দেখি কোনো সারা শব্দ নেই। দরজাটা খোলাই ছিল। একটু চাপ দিতেই দেখলাম মেয়েটি এক নজরে জানালার দিকে বাইরে আকাশে তাকিয়ে আছে। আমি বললাম, এই মেয়ে, এত রাতে কার সাথে কথা বলছো, আর বাইরে কি দেখছো? আমি একটু ধমকের সুরে বলেছিলাম, কারণ তার উপর আমার রাগ ছিল। মেয়েটা আস্তে করে আমার দিকে ঘুরে তাকালো। পরক্ষণেই চাঁদের আলো জানালা ভেদ করে তার শরীরের উপর পড়ল। দেখলাম সে কুচকুচে দাঁড়িয়ে আছে, তার হাত পাকানো। চেহারার দিকে তাকালাম, দেখে আমার পায়ের নিচ থেকে যেন জমিন সরে গেল। চোখ দুটো কালো, সাদা কোনো অংশ নেই। মুখে বিড়ালের মতো লোম বেরিয়েছে। মাথায় কোনো চুল নেই। কিছু বুঝে ওঠার আগেই জানালার বাইরে থেকে একজনের বড় দুটি হাত ঢুকলো সেই ঘরে। হাত দুটো মেয়েটিকে টেনে জানালার দিকে বাইরে নিয়ে গেল। বলে রাখা ভালো, জানালাটি থাই গ্লাসের ছিল, কোনো গ্রিল লাগানো ছিল না। আমি দৌড়ে গেলাম মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু আমি দৌড়ানোর আগেই সে বাইরে চলে গেছে। এক বিশাল দানব আকারের নেকড়ে, যার মানুষের মতো হাত পা আছে। মেয়েটিকে নিয়ে পাশের বাসার ছাদে টপকে সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। মেয়েটা আমার দিকে সাহায্যের মুখ নিয়ে তাকিয়েছিল। এর মধ্যে কত কিছু হয়ে গেল। আমি চিৎকার করে নানুদের এখানে আসতে বলি। 5 মিনিট পর দেখি কোনো সারা শব্দ নেই। আমি নানার রুমে যাই, গিয়ে দেখি সেখানে কেউ নেই। কিছু না ভেবে সেখান থেকে দৌড় দিয়ে আমি ভেবেছিলাম এসব কি হচ্ছে আমার সাথে। ভাবতেই কিসের সাথে যেন হোঁচট খেয়ে আমি রাস্তায় পড়ে যাই। হঠাৎ মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম। উঠে দেখি আমি নানু বাসার গেটের ভেতর। আমার আম্মুর কান্নার শব্দ আসছে। আমি ঘরের ভেতর ঢুকেই দেখলাম আমার আম্মু, মামা, দাদা, দাদি, ছোট মামা সবাই আছে সেখানে। আমাকে জীবিত অবস্থায় দেখে আমার আম্মু সহ সবাই যেন প্রাণ ফিরে পেলেন। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আমার মা আমাকে বলছিলেন, কোথায় ছিলি বাবা, তোকে আমরা অনেক খুঁজেছি। আমি বললাম, খুঁজেছো মানে? আমি তো। পাশ থেকে নানুমণি বলল, তুই নাকি 2 দিন বাসায় ছিলি না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই রাতুল ভাই। আমি নানুর বাসায় থাকা সত্ত্বেও আমি নাকি ছিলাম না সেখানে। তাহলে কোথায় ছিলাম আমি? সবাই আমার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে আছি ততদিন যেন সুস্থ থাকতে পারি। ভূতবেলার লিসেনারদের এবং শ্রোতা বন্ধুদের শ্রদ্ধা জানাই এবং রাতুল ভাইকে এই ঘটনাটি সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর প্রধান, ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার,
বর্তমান ঠিকানা সুন্দর জাহানমোড়। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। দেখতে পাচ্ছি অসংখ্য লিসনার আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা লাইভে আছি, আপনারা লাইভে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং সেই পাশাপাশি শুনতেও পাচ্ছেন। আপনারা চাইলে লাইভের কমেন্ট বক্সে আপনাদের মতামত করে জানাতে পারেন। দেখতে পাচ্ছি এই যে তপু ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন মিস্টার মোল্লা চট্টগ্রাম থেকে যুক্ত আছি রেডিও সারাবেলার সাথে, অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে রিয়াজুল ইসলাম, উনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদেরকে লিখেছিলেন মুশফিকুর রহমান, অনেক ভালো হচ্ছে। নীরব সরকার লিখেছেন অনেক ভয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনার কাছে যদি থেকে এমন কোনো ভৌতিক ঘটনা যেটি আপনি চান আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আর আপনি যদি সরাসরি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, এখানে শুধুমাত্র অনেকে ভেবে থাকেন যে যেহেতু আমাদের রেডিও সারাবেলাটি এসকেএস ইনের মাধ্যমে এসকেএস ইনের মধ্যে অবস্থিত, এক্ষেত্রে এসকেএস ইন যেহেতু একটি বিনোদন কেন্দ্র, এটিতে প্রবেশ করতে হলে একটি চার্জ করতে হয়, যেমন একটি এন্ট্রি ফি রয়েছে, সেটি পে করতে হয় কিনা। আপনি যখন ভূতবেলা অনুষ্ঠানটিতে আসবেন আমাদের রেডিও সারাবেলার গেস্ট হিসেবে, তখন আপনার আলাদা করে সেই এসকেএস ইনে কোনো এন্ট্রি ফি পরিশোধ করতে হবে না। আপনি তখন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের রেডিও সারাবেলায় আসতে পারবেন। এটি অনেকের মধ্যে প্রশ্ন থাকে, আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম, এবং অনেকে প্রশ্ন করেন বিধায় আজকেও দ্বিতীয়বার এই উত্তরটি আপনাদেরকে দিলাম। নীরব ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আব্দুল্লাহ খন্দকার ভাইয়া, আচ্ছা ওনার জীবনে একটি ঘটনা ঘটেছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। মাশরাফি লিখেছেন রাতুল ভাই আমার কমেন্ট কি পড়ার সুযোগ হয় না আপনার? অসংখ্য কমেন্ট থাকে, অনেকের কমেন্ট হারিয়ে যায়, এটা আমারও অনেক খারাপ লাগে যে আমি আপনাদের কমেন্ট পুরোপুরি পড়তে পারি না। এমডি সিদ্দিক মিয়া ছিলেন, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার। মমিনুল ইসলাম লিখেছেন ভাই অনেক ভয় লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। ছিলেন আমাদের সাথে শিজু মিয়া, উনি লিখেছেন গাইবান্ধার শীত কেমন শুনছি গাজীপুর থেকে। গাইবান্ধায় শীত কেমন আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন, আমার গলা বসে গেছে, নাকটাও একটু ভারী হয়ে গেছে। লিখেছিলেন রিফাত সরকার, শিহাব ভাইয়ের সাথে আমি একই মাদ্রাসায় পড়েছি, শুধু নিশ্চিত হতে পারছি না। আচ্ছা শিহাব ভাই উনি কি আলফালা মাদ্রাসায় পড়েছিলেন? জি আচ্ছা, উনি আলফালা মাদ্রাসায় পড়েছিলেন। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা মিস তেহরিনা, পাপ্পু ভাইয়ের গল্প শুনতে চাই। জি পাপ্পু ভাইকে খুব শীঘ্রই আমন্ত্রণ জানাবো। এই শীতটা আর একটু জমে উঠুক। এখন মোটামুটি শীত আছে গাইবান্ধায়, শীতটা আরও একটু যদি গভীর হয়, যখন দেখা যাবে যে কুয়াশায় এখান থেকে এক হাত সামনে গিয়ে আছে, কিছু দেখা যাবে না, এইরকম একটা সময় পাপ্পু ভাইকে আমন্ত্রণ জানাতে চাই। লিখেছিলেন আমাদেরকে শাহাদাত হোসাইন ভাইয়া কেমন আছেন, উনি আরিফ হোসেন লিখেছিলেন আমাদেরকে। খুশবু লিখেছিলেন ভাই সারাবেলার ইমেল, আচ্ছা ইমেলে স্টোরি দিয়েছি, ভূতবেলার ইমেলটা একটু বলে দিন। আচ্ছা উনি ইমেল পাঠাতে চান। আচ্ছা যদিও আগে আমরা লাইভে আমাদের মেইল অ্যাড্রেসটি আমরা শো করতাম, এই মুহূর্তে করা যাচ্ছে কিনা আমি দেখি, চেষ্টা করছি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTSARABELA@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তিনদহ আচ্ছা দক্ষিণ পাড়া থেকে মাদ্রাসা থেকে শুনছেন শাহাদাত। পাপ্পু ভাই আচ্ছা আচ্ছা কেন আসে না? পাপ্পু ভাই আসবেন আসবেন, পাপ্পু ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয়। হাসানুর আহমেদ নিলয় ছিলেন, সামনের বৃহস্পতিবার ভয়ানক গল্প নিয়ে আসছে ভাই, আমি অপেক্ষায় আছি। সেই সাথে ভূতবেলার লিসেনারগণ অপেক্ষায় থাকলেন, আমরা নিলয় ভাইয়ের ঘটনা শুনবো। প্রশান্ত অধিকারী লিখেছিলেন আমাদেরকে যশোর মনিরামপুর থেকে, উনি যুক্ত হয়েছেন, যশোর থেকে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত ভূতবেলায়। লিখেছেন সায়ান আমাদেরকে লিখেছিলেন মহসিনা খন্দকার, বৃহস্পতিবার মানেই রাতুল ভাইয়া। আচ্ছা রাতুল ভাইয়া মানেই ভূতবেলা, থ্যাংক ইউ সো মাচ। মুনতাসির রহমান লিখেছিলেন সালাম, ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছো জানিও। আমার ছোট ভাই মুনতাসির যুক্ত হয়েছে। এমডি মুকফর লিখেছিলেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে বুশরা ছিলেন, আচ্ছা বাপুরে ভূত, আচ্ছা ওকে ফাইন। ইলিয়াস শেখ ছিলেন ওনার, আচ্ছা আচ্ছা আমার বাড়ি আপনার বাড়ির পাশে বালুখোলায়। আচ্ছা বালুখোলায়, আমার বাসা তো বালুখোলায় না ভাই। লিখেছেন রুহুল আমিন শুভ,
অনেকদিন পর নিযুক্ত হয়েছেন, তো অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে কথা বাড়াতে চাই না, এই মুহূর্তে চলে যাব আবারও আমার পাশে আজকে আছেন শিহাব ভাই। শিহাব ভাইয়ের কাছে ভৌতিক ঘটনা শুনতে চাই। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? ভাইয়া, এবার আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ছোটবেলার। জি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম, মানে এখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করতেছি, কিন্তু এক সময় ছিল আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি। যেরকম কিছুক্ষণ আগে একটি ভাই কমেন্টে বলল যে আলফালা মাদ্রাসায়, আমি আলফালা মাদ্রাসায় পড়ালেখা করছিলাম। ওইখানে পড়ালেখা করছি প্রায় 10 বছর। এই 10 বছরের ভিতরে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো অনেক ভৌতিক ছিল ওই মাদ্রাসার ভিতরে। শুধু আমার সাথে নয়, আমার অনেক বন্ধু ছিল যাদের সাথে এগুলো ঘটছে। তবে আমার সাথে যে ঘটনাটাই ঘটে গেছে আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। জি, আমরা শুনবো। এটাও আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। আমার বয়স তখন 14 থেকে 15। আচ্ছা। 14 থেকে 15। ওই সময় আমি যখন মাদ্রাসায় পড়ি, জি, তখন একটা পরীক্ষা হয়। আচ্ছা। পরীক্ষার পরে 4-5 দিন করে আলফালা মাদ্রাসা ছুটি দেয়। তো ছুটির 2 দিন আগে ওই সময় পরীক্ষা হচ্ছে আর কি। আচ্ছা। তা পরীক্ষার আনন্দ, অনেকেই ঘুম আসে না রাতে, মানে পরীক্ষা শেষ হওয়ার পর তো ছুটি দিবে মাদ্রাসা, তখন তো মানে সবার একটা আনন্দ, ছোট মানুষ আমরা যে বাড়িতে যাব, এই জন্য আমরা সবাই আনন্দ করতেছি। আনন্দ করার পর যখন শুয়ে গেলাম, ঘুম আসলাম রাতে 1-2টা। আচ্ছা। এখনো কিন্তু পরীক্ষা শেষ হয়নি, আরো 2টা পরীক্ষা বাকি আছে। 2 দিন পরে আমরা বাসায় যাব বন্ধু। এই মুহূর্তে আমরা আনন্দ করে রাতে ঘুম আসলাম। আচ্ছা। তারপর মানে আমি আবার মাঝরাতে টের পাইছি, মানে ঘুম থেকে জাগা পাইছি। জাগা পাওয়ার পর আমি জরুরত ছাড়ার জন্য আর কি বাথরুমে যাচ্ছি। এমন সময় আমি মাঠের মাঝখানে, আচ্ছা, মাঠের মাঝখানে আবার আমাদের আলফালা মাদ্রাসা আমরা যখন পড়ালেখা করছি তখন চারপাশে গাছ ছিল, যেমন কাঁঠালের গাছ ছিল, আরও অনেক গাছ আছে, লম্বু গাছ। তার ভিতর ওই কাঁঠালের গাছের কাছে আমি যেই গেছি বের হয়ে, ওইখানে আমার মানে শরীরটা আবার মানে ঠান্ডা হয়ে গেল। আমি আপনাকে আগেই বলেছি, মানে আমার ছোটোবেলা থেকে একটা সমস্যা আছে, সেটা হলো মানে কোনো বিপদ হওয়ার আগে বা কোনো ভৌতিক ঘটনা ঘটার আগে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে আর লোমগুলো দাঁড় হবে। আমি তখনই বুঝে গেলাম যে হয়তো এখানে কোনো একটা সমস্যা হবে। তার কিছুক্ষণ পরে আমি ওই গাছটা পার হইনি, কাঁঠালের গাছ, ওইখানে এত বড় একটা বাদুরকে দেখলাম। জি। মানে আমার মনে হচ্ছে না এটা কোনো বাদুর বা মানে কোনো জন্তু, আমার মনে হচ্ছে এটা কোনো দুষ্ট শক্তি বা কোনো জিন হবে। আচ্ছা আচ্ছা। সে পাখিটা গাছের উপরে পড়লো। পড়ার পর সাধারণত বাদুর যদি গাছে পড়ে, গাছের ডালটা অন্তত নড়বে, রাইট, বা পাতাটা শুধু একটু নড়ে উঠবে। কিন্তু আমি দেখতে পেলাম যে পুরো গাছটাই নড়ছে। আচ্ছা আচ্ছা। পুরো গাছটাই এমন ভাবে নড়ছে, মনে হয় যে একটা হাতি যদি একটা গাছকে এইভাবে লাড়া দেয়, যত জোরে নড়ে উঠবে এইভাবে নড়তেছে গাছটা। এটা দেখার সাথে আমার শরীর পুরো শীতল হয়ে গেল। তারপরে আমি কষ্ট করে তার ওই পাশে আবার আর একটা রুম আছে, ওইখানে আবার হুজুর শুয়ে থাকে। আচ্ছা। ছাত্রদের এক সাইডে তুই হুজুর পাশের রুমে থাকে। তা আমি যে হুজুরকে ডাক দিলাম, জি, হুজুরের নাম বলতে যাচ্ছি না, তাকে আমি ডাক দিলাম যে হুজুর এইরকম ঘটনা। জি। তা হুজুর বলল, তুমি এত রাখতে বেরোছো কে? আমি বললাম, হুজুর আমার জরুরতে বেরোছি টয়লেট সারার জন্য। তো বলছে, আচ্ছা তুমি যাও, ভয় করার দরকার নেই, দোয়া দরুদ পরে চলে যাও। পরে আমি জরুরত সেরে সারার পর আমি রুমে এসে শুয়ে গেলাম। আচ্ছা। তার 2 দিন কেটে গেল, পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, আমার ও বিষয়ে আর কোনো চিন্তা নেই। পরে আমি বাড়িতে চলে আসলাম, বন্ধ। 2 দিন পরে মাদ্রাসা বন্ধ দিল। আচ্ছা। পরে বাড়িতে আসার পর সেই রাতেই আমার মা তখন বেঁচে ছিলেন। আচ্ছা। আমার বাবা তখন বিদেশ ছিলেন আর কি। আমার বাবা বিগত 8 বছর 10 বছর বিদেশে ছিলেন। আচ্ছা। ওই সময় আমার বাবা বিদেশে। তখন আমার মা আর আমার মার সাথে আমার এক ফুফাতো বোন ছিল। আচ্ছা আচ্ছা। ফুফাতো বোন
মানে আমার মার সাথে থাকতো। আমার ওই ফুফাতো বোনের স্বামী আর আমার বাবা এই দুইজন বিদেশে একসাথেই থাকে। আচ্ছা আচ্ছা। এই সূত্রে আমার বোন আমার মার সাথে থাকে, যেহেতু আমিও বাসায় থাকি না, বাড়িতে কেউ নাই, আমার বড় ভাই শুধু আছে, সেই জন্য আমার ফুফাতো বোন আমার মার সাথে থাকে। আচ্ছা। তার কিছুদিন আগেই মানে আমার পরীক্ষা যে দিয়ে বাড়িতে আসলাম, পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে আমার হলো ফুফু মারা গেছিল। আচ্ছা। মানে আমার ওই ফুফাতো বোন, যে ফুফাতো বোন আমার মায়ের সাথে থাকে, আচ্ছা, ওই ফুফাতো বোনের মা মারা গেছে, মানে আমার ফুফু মারা গেছে। আপনার ফুফু মারা গেছেন? জি হ্যাঁ। তা মারা গেছে, ওইখানে আমি আসছিলাম, তারপরে এই ঘটনাগুলো ঘটে যায়। তারপর আমি বাড়িতে আসি, ওই রাতে আমার মা আমার ফুফাতো বোনকে নিয়ে মানে ধানের তলে জাল যে দেয় আমাদের মারাকাটি শেষ হলে, ওই কাজটি করতেছে রাতে আর কি, মানে ধান সেদ্ধ করতেছে রাতে। তা সেদ্ধ করতেছে, আমি ওখানে বসে আছি উপস্থিত। তখনই আমার মা বলল, মা তুই একটু জাল দে, আমি আসতেছি। আমি একটু মানে বাড়ির পিছন থেকে আসতেছি। তখন আমাদের টয়লেট একটু বাড়ির পিছনের দিকে ছিল। তখন আমার মা বলল যে, মা তুই একটু জাল দে, আমি একটু বাড়ির পিছন থেকে বাথরুম করে আসি। তা ওই কথা বলে আম্মু বাড়ির পিছনে গেছে। আচ্ছা। তার মধ্যে লাইট ছিল, মানে একটা ছোট ফোন ছিল, মুঠো ফোন, ওই ফোনটা নিয়ে গেছে। ওটার কতটুকু আলো। যাওয়ার পর আম্মু চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে ওঠার পর আম্মু বলতেছে, বাবা বাবা তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও কি। পরে আমি আর আমার ওই ফুফাতো বোন দুইজনে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পর আমাদের আরও একটা বড় লাইট ছিল, যেটা আমার বাবা বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। ওই বড় লাইটটা নিয়ে গেলাম। যাওয়ার পর আমি লাইটটা মারলাম, মারার পর দেখতে পেলাম যে একজন মানুষ, একটা অস্তিত্ব ওইখানে আছে, মানে শুধু আড়ার দিকে যাচ্ছে, বাঁশের যে আড়া আছে ওটার দিকে যাচ্ছে। তা আমার মা বলতেছে, কে তুমি, কে? তা ওই যে অস্তিত্বটা মানুষের মতোই মনে হচ্ছে, একজন বুড়ি মানুষ, সাদা কাপড়ে মোড়ানো, পাগুলো মাটি থেকে একটু উপরে। সে আমার আম্মু যে বলতেছে যে তুমি কে, কে তুমি, কিন্তু সে পেছনের দিকে তাকাচ্ছে না, না তাকিয়ে সে সোজা বাঁশের আড়ার দিকে যাচ্ছে। তারপর আমিও লাইট ধরে আছি। পরে আমি দেখতে পেলাম যে আস্তে আস্তে যাচ্ছে, যতই যাচ্ছে ততই আবছার মতো হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না। এক পর্যায়ে এরকম যেতে যেতে সে মিশে গেল। যে একটা সাদা বুড়ির মতো একটা অস্তিত্ব ছিল, সেটা আস্তে আস্তে মিশে গেল। জি জি। তারপরে আমরা এগুলোই দেখলাম আর কি। জাস্ট এটাই ছিল ঘটনা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি এই মুহূর্তে, আপনার কাছে আর কোনো ঘটনা আছে? না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আপনাদের কথাবার্তাগুলো চলে যাব, তারপর আমার কাছে আরেকটি মেল রয়েছে, সেই মেলে চলে যাব। দেখতে পাচ্ছি নবাব মৃদু ছিলেন আমাদের সাথে। ভাই, আমি শুনছি বাদিয়াখালী থেকে, প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, আজ আছি শেষ পর্যন্ত। লিখেছিলেন আমাদেরকে মুনজারিন জারা, উনি লিখেছেন, হাই ভাইয়া, হ্যালো, কোথা থেকে শুনছেন জানাবেন। হাসানুর আহমেদ নীলয় লিখেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বাবা সহ আমাদেরকে অনুষ্ঠান শুনছেন, আঙ্কেলের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন বোনারপাড়া ভূতমারা বাজার থেকে শুনছি, এমডি মুকফর লিখেছিলেন আমাদেরকে, মাশরাফি ছিলেন আমাদের সাথে। আচ্ছা, ওকে, লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া, ভাই আমার SMS আচ্ছা পড়া হচ্ছে না কেন? অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করছেন, আসলে তার মধ্যে থেকে দু একটা কমেন্ট মিস হতেই পারে, তবে মিস করলে আমার বেশি খারাপ লাগে আপনাদের চেয়ে। এমডি আলমগীর লিখেছিলেন যে এক সপ্তাহ অনেক দিন মনে হচ্ছে রাতুল ভাই, ভূতবেলা অনেক মিস করি। লিখেছিলেন আমাদেরকে বাদিয়াখালী থেকে মৃদু ছিলেন, অনেক সুন্দর হচ্ছে। উনি লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ সিয়াম, ভাইয়া আমি আপনার স্টুডিওতে আসবো, কিন্তু আমি সেখান থেকে ফেসবুক লাইভ করতে চাই না, এটা কোনোভাবেই সম্ভব না ভাইয়া, এখানে এসে লাইভ করার কোনো পারমিশন নেই। লিখেছিলেন আমাদেরকে শোয়েব বিন কাউসার, ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা ইলিয়াস শেখ, লিখেছিলেন বুশরা, সেই সাথে মাশরাফি আবার ছিলেন, মুনতাসির রহমান ছিলেন আমাদের সাথে।
আচ্ছা, মিরাজ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমি বাদিয়াখালী থেকে শুনছি। আচ্ছা, জরিতুল ইসলাম জীবন ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন কি খবর ভাইয়া, লিখেছেন রুহুল আমিন শুভ। দেখতে পাচ্ছি আমাদের সাথে পাপ্পু শেখ ভাই ছিলেন, মোহাম্মদ ইলিয়াস শেখ লিখেছেন কবিরা, আচ্ছা কাজীর বাজার থেকে ভয়ঙ্কর গল্প দেন। আচ্ছা, কাজীর বাজার থেকে উনি শুনছেন এবং ভয়ঙ্কর গল্প শুনতে চেয়েছেন। অনিক রহমান ছিলেন আমাদের সাথে, লিখেছেন সদর থেকে আমি অনেক অনুষ্ঠান উপভোগ করছি, সাথে আছি নাহিদ ও মাহফুজ, অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছি ফিরোজ কবির লিখেছেন রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি, এবং রাতুল ভাই সবসময় ভালো থাকে, এই জন্য আসলে আপনাদেরকে চমৎকার চমৎকার ভৌতিক ঘটনা উপহার দিতে পারে। তো এই মুহূর্তে আমাদের সাথে শিহাব ভাই ছিলেন, আমরা তার কাছে যাব না, আমার কাছে মেইল রয়েছে, সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেটি আসলে সুন্দরবনকে ঘিরে এই ঘটনাটি। তো উনি যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। গল্পটি রাশেদ নামের একজন ভাইয়ের থেকে সংগ্রহ করা। আমি অনেকগুলো গল্প পাঠিয়েছি, কিন্তু আপনি পড়েননি, এটি পড়বেন, আপনার কাছে অনুরোধ রইল। আচ্ছা, ওকে ফাইন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন রফিয়াদ আহমেদ রাদ, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি রাশেদ, 2021 সালের আগস্ট মাস, তখন বর্ষাকাল। পত্রিকায় একটা ছোট খবর আমার চোখ টেনেছিল। সুন্দরবনে পর্যটকদের দল পথ হারালো, গাইডের রহস্যময় মৃত্যু, 14 ঘন্টা পর উদ্ধার। প্রথমে ভেবেছিলাম হয়তো সামান্য একটা দুর্ঘটনা, কিন্তু যখন বনকর্মী আর বেঁচে ফেরা পর্যটকদের কাছে ঘটনা শুনলাম, তখন বুঝলাম গল্পটা শুধু পথ হারানোর নয়, এটা সুন্দরবনের ভেতরের অজানা এক শক্তির ডাক। মোট 11 জনের একটা দল সুন্দরবনে ঘুরতে গিয়েছিল। ঢাকার 2টো পরিবার এবং অ্যাডভেঞ্চার প্রিয় 4 জন তরুণ তরুণী। তাদের গাইড ছিল রমিজ। তার চেহারায় সুন্দরবনের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। সে গর্ব করে বলতো, স্যার, এই বনের হাঁটার পথ আমার বাঘের ছাপ, আচ্ছা হাঁটার পথ আর বাঘের ছাপ আমার সব মুখস্থ। তারা যাত্রা শুরু করেছিল খুব ভোরে, যখন সবকিছু ভেজা আর শান্ত। তাদের উদ্দেশ্য ছিল হরিণ দেখা আর কিছু বিরল পাখির ছবি তোলা। রুটটা ছিল খুবই সহজ, একটা ছোট খাল ধরে একটু হেঁটে আবার দুপুরের মধ্যে লঞ্চে ফিরে আসা। বনকর্মীরাও বলেছিলেন এই পথে পথ হারানোর কোনো উপায় নেই, চারপাশে শুধু সবুজ আর নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন বন গভীর ঘুমে ডুবে আছে, মাঝে মাঝে শুধু বানর আর পাখির আওয়াজ পাওয়া যায়। দলটি তখন হাসি খুশিতে মেতেছিল। তারা জানতো না এই হাসি তাদের শেষ আনন্দের মুহূর্ত। সময়টা দুপুর গড়িয়ে বিকেল। তারা ম্যানগ্রোভের গাছের শিকড়ে ভরা একটা সরু খালের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ রমিজ থমকে গেল। 12 বছরের অভিজ্ঞতা যেন এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। রমিজের মুখে মুহূর্তের মধ্যেই হলুদ হয়ে গেল, চোখ দুটো বড় বড়, স্থির হয়ে তাকিয়ে আছে খালের উল্টো দিকের ঘন ঝোপটার দিকে, যেন সে এমন কিছু দেখেছে যা আর কেউ দেখতে পাচ্ছে না। ভয়ে তার গলা কাঁপছিল। সে ফিসফিস করে বলল, দাঁড়াও, সবাই দাঁড়াও, কেউ ডাকছে, একটা নৌকা আসছে আমাদের দিকে। কিন্তু না, সবাই অবাক হয়ে গেল। কোনো আওয়াজ নেই, কোনো নৌকা নেই, শুধু গুমোট বাতাস। দলের মিথিলা নামের এক তরুণী জানতে চাইল, রমিজ ভাই, কি হলো আপনার? রমিজ কোনো উত্তর দিল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ থেকে শুধু একটা স্পষ্ট শব্দ বেরোলো, পিছিয়ে যাও। ঠিক 1 মিনিট 20 পর সুন্দরবনের এই অভিজ্ঞ গাইড সেখানেই মারা গেলেন। ডাক্তারের রিপোর্টের কারণ লেখা হলো তীব্র স্ট্রোক। কিন্তু দলের সদস্যরা আজও ভয় পেয়ে যায় যখন তারা বলে রমিজের চোখ দুটো ছিল সম্পূর্ণ খোলা, স্থির। দেখে মনে হচ্ছিল সে যেন
অদৃশ্য কিছুর দিকে তাকিয়েছিল, যা আসলেই সেখানে ছিল না। তার মৃত্যু ছিল অস্বাভাবিক এবং হঠাৎ করে, যেন নীরবতার বুক চিরে কেউ এসে তার প্রাণ কেড়ে নিয়ে গেছে। রমিজের মৃত্যুর পর দলটি পুরোপুরি দিশেহারা হয়ে যায়। গাইড নেই, ভয় আর আতঙ্ক চারিদিকে ছেয়ে গেল। মোবাইলের নেটওয়ার্ক নেই, সবার মোবাইলের চার্জও শেষের দিকে। সূর্য তখন ডুবছে, শেষ আলোটুকু ম্যানগ্রোভের পাতা ভেদ করে মিলিয়ে গেল। সুন্দরবনের অন্ধকার খুব ঘন এবং নিশ্ছিদ্র। এই অন্ধকার শুধু দৃষ্টিশক্তি কেড়ে নেয় না, মানুষের সাহসও গ্রাস করে নেয়। দলটি ঠিক করলো রমেশ যেদিকে তাকিয়েছিল সেদিক ধরেই তারা হাঁটতে থাকবে। হয়তো হয়তো সেটা পরিচিত কোনো রাস্তায় গিয়ে মিশবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তারা হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পর কাদামাটির ওপর একটি অদ্ভুত ছাপ দেখতে পায় তারা। সেই ছাপ দেখে সবে আঁতকে উঠল। মানুষের পায়ের ছাপ, কিন্তু দলের 11 জনের কারো পায়ের ছাপের সাথে তার কোনো মিল নেই। শুভ নামের একটা ছেলে ফিসফিস করে বলে উঠল, ভাই, ছাপটা একবার দেখুন। এটা কোনো বাচ্চা বা প্রাপ্তবয়স্কের নয়, অদ্ভুত চিকন কিন্তু অস্বাভাবিকভাবে গভীর, স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে তখন 11 জন মানুষ, কিন্তু পায়ের ছাপ ছিল 12টি। 12তম ব্যক্তি, যাকে দেখা যাচ্ছে না কিন্তু যার অস্তিত্ব মাটির বুকে পরিষ্কারভাবে আঁকা। রাত তখন গভীর, ভয় এখন শুধু মনে নেই, বাতাসের প্রতিটা কোণায় মিশে গেছে। দলটি হাঁটছে, কিন্তু তারা যেন অদৃশ্য গোলক ধাঁধার শিকার। তারা যেন একটা শুকনো মরা গাছ পার হলো, যার কাণ্ডে অনেক লতা জড়ানো। কিন্তু 10 মিনিট পরে তারা আবার সেই একই গাছের কাছে ফিরে এলো। তারা পথ পাল্টালো, অন্যদিকে গেল, কিন্তু প্রতিবারই সেই একই শুকনো গাছের কাছে ফিরে আসছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে, বারবার একই রাস্তায় ঘোরাচ্ছে তাদের। রাতের অন্ধকারে ঝোপঝাড় আর শিকড়ের মাঝে দলটির মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, তারা আর একা নেই। কেউ যেন তাদের চোখ আড়াল থেকে পথ দেখাচ্ছে, কিন্তু সে পথ যেন মুক্তির পথ নয়, বিভ্রমের পথ। তাদের সাহস ভেঙে চুরমার হয়ে গেল। রাত প্রায় 3টা। চারপাশের নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। হঠাৎ নদীর ধারে পৌঁছালো। তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেল। অন্তত নদীটা ধরে হাঁটলে তো কোনো গ্রামে পৌঁছানো যেতে পারে, এটা ভেবেই তারা স্বস্তি পাচ্ছে বারবার। ঠিক তখনই তারা দেখতে পেল নদীর বুক চিরে একটি নরম সাদা আলো ভেসে আসছে। সেই আলোয় কোনো উষ্ণতা নেই, কিন্তু তার চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো। এটা কোনো নৌকা বা ট্রলারের আলো নয়, একটি মৃদু রহস্যময় দূতি। দলটি যখন কিনারার কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো, আলোটি তখন মিলিয়ে গেল। আবার যখন তারা নদীর দিকে থেকে মুখ ঘুরিয়ে দূরে তাকালো, আবার আলোটি দেখা গেল। এবার আবারও একটু দূরে, যেন তাদের পথ দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের যেতে বারণ করছে। স্থানীয়রা একে জঙ্গলের ভূত আলো বলে, বা স্থানীয়রা বলে জঙ্গলের ভূতের আলো বা আলেয়া। বিজ্ঞান বলে মাটিতে জমা মিথেন গ্যাসের কারণে এমন আলো হতে পারে। কিন্তু গভীর রাতে সুন্দরবনের অন্ধকারে, যেখানে ভয় আর বিভ্রমে সবকিছুকে ছাপিয়ে যায়, সেখানে এই রহস্যময় ভাসমান আলো দেখলে কারো পক্ষে শান্ত থাকা সম্ভব নয়। আলোটি তাদের নদীর আরো গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পরদিন সকালে বনকর্মীদের উদ্ধারকারী দল থার্মাল ক্যামেরা আর তাপমাত্রা মেপে মানুষদেরকে খুঁজতে থাকে। দলের প্রধান ছিলেন করিম স্যার, একজন অভিজ্ঞ বনরক্ষী। করিম স্যার আমাকে যা বললেন তা শোনার মতো ছিল না। তিনি বললেন, রাশেদ ভাই, থার্মাল ক্যামেরায় স্পষ্ট দেখলাম 12টি হিট সিগন্যাল। আমি থমকে গেলাম। দলে তো 11 জন সদস্য ছিল। আমি স্যারকে বললাম, স্যার, দলে তো 11 জন ছিল। তিনি তখন আমার চোখে চোখ রেখে, একটা গভীর আতঙ্ক ছিল তার দৃষ্টিতে। হ্যাঁ, সেটাই তো অস্বাভাবিক। 12তম সিগন্যালটা স্পষ্ট ছিল, কিন্তু সেটা একরকম অদ্ভুতভাবে ভাসছিল। আর ঠিক তখন আমরা তাদের কাছে পৌঁছে গেলাম
এবং সিগন্যালটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। এবং দলের 11 জন সদস্যই এই কথাটা বিশ্বাস করেছিল। কেউ বা নিশ্চিতভাবে তাদের পথ দেখাচ্ছিল, তাদের বিভ্রান্ত করছিল, কিন্তু সেটা মানুষের চোখে দেখা যাচ্ছিল না। এই 12তম সংকেতই হয়তো সেই দ্বাদশ পায়ের ছাপের অদৃশ্য প্রাণীটির। ভোর 5টার দিকে এই দলটি উদ্ধার হলো। সবাই ভেজা, ক্লান্ত, আতঙ্কে যেন পাথরের মতো জমে গিয়েছিল। তাদের চোখগুলো ছিল ফ্যাকাশে। তারা শারীরিকভাবে বেঁচে গেলেও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ছিল। একজন ছেলে তখন ফিসফিস করে বলছিল, বিশ্বাস করুন, আমরা কোনো ভুল পথে যাইনি। প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছিল কেউ যেন আমাদের ভুল পথে ঠেলে দিচ্ছে, কেউ যেন অদৃশ্য দড়ি দিয়ে আমাদের বেঁধে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রমিজের সহকর্মীরা সব জানতেন। তারা শান্ত গলায় বললেন, রমিজ আগে থেকেই আমাদের বলেছিলেন সুন্দরবনে অদৃশ্য কিছু শক্তি আছে, যারা মানুষকে ডাকে, নিজেও ভয় পেত, কিন্তু পেটের তাগিদে শেষ পর্যন্ত এই বনের গাইড হয়েছিল সে। সুন্দরবন সত্যি রহস্যময়। এখনকার নীরবতার জল আর জঙ্গলের প্রতিটি বাঁক যেন অদেখা কোনো নিয়ম মেনে চলে। যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন তারা শুধু পথ হারাননি, তারা এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না, যা আজও নেই। তারা এমন এক অদৃশ্য পথ নির্দেশকের শিকার হয়েছিলেন যার গন্তব্য কোনো মানব বসতি ছিল না, ছিল বনের আরো গভীরের দিকে নিয়ে যাওয়া। এই ঘটনাটি সুন্দরবনের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। এবং শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন রফিয়াদ আহমেদ রাদ, এবং যার সাথে ঘটেছিলেন এবং রাতকে যিনি এই ঘটনাটি বলেছেন তার নাম রাশেদ, অর্থাৎ এই ঘটনার মূল উপস্থাপক ছিলেন রাশেদ। প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি? আসলে আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে চাই, তো সেটি হচ্ছে, মানে এই ঘটনাটি পড়ার সময় বারবার আমার গুজবাম্প হচ্ছিল। গুজবাম্প বলতে অনেকে হয়তো না বুঝতে পারেন, বুঝতেও পারেন। বিষয়টা হচ্ছে আমার গায়ের লোম, আমার কান সব কিছু শিউরে উঠছিল বারবার। মানে ঘটনাটা এত রহস্যময় আমার কাছে মনে হয়েছে। প্রিয় লিসেনার, যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কিন্তু আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, রেডিও সারাবেলার, এবং সেখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন এবং কার কাছে কেমন লাগলো এই ঘটনাগুলো। আজকে যতগুলো ঘটনা প্রচার হয়েছে তার মধ্যে থেকে আমার কাছে সবগুলো ঘটনায় যদিও ভালো লেগেছে, কিন্তু এই ঘটনাটি এবং বলতে গেলে সবগুলো ঘটনায় রহস্যজনক। মানে তবে দুটি ঘটনা, মানে যেমন প্রথমে বরকত ভাইয়ের ঘটনাটি, সেটি ছিল একেবারে নির্জন একটা জায়গায়, সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে, যেখানে সবাই অসহায়। এত জলরাশির মাঝখানে একটা জাহাজ, সেখানে বিন্দুর মতো লাগে, মানুষের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। সেখানে একজন নাবিক ছিলেন যার সাথে একটি ঘটনা ঘটেছে। উনি শুধুমাত্র একাই দেখেছিলেন যে 1980 সালে জার্মান থেকে আসা একটি জাহাজ যে জায়গায় ডুবেছিল এবং সেখানে 42 জন ক্রু মেম্বার নিখোঁজ হয়েছিলেন। তিনি হয়তোবা দেখেছিলেন সেই 42 জনেরই কাউকে, যারা এত বছর থেকে বাঁচার আকুতি নিয়ে বা মৃত্যুর আগে যারা বাঁচার চেষ্টা করেছিলেন তাদেরকে দেখতে পেয়েছিলেন সেই জাহাজের সেই সেইলর, অর্থাৎ জাহাজের নাবিক। এবং এই ঘটনা, সেটি যেমন রহস্যজনক একটা ঘটনা, আমার কাছে সুন্দরবনের এই ঘটনাটিও মানে অস্বাভাবিক রকমের ভয় পাইয়ে দেওয়ার মতো একটা ঘটনা। আমি প্ল্যান করছিলাম যে সুন্দরবনে যাব, গিয়ে এক্সপ্লোর করব এই ডিসেম্বরে। আসলে এখন একটু মনে হচ্ছে সাবধান হতে হবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রাত আপনাকে, এবং আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা শুধুমাত্র ফেসবুকের কমেন্টগুলো পড়ছি, আপনারা চাইলে আমাদের ফেসবুকের লাইভে কমেন্ট করতে পারেন। তো আসলে দেখতে পাচ্ছি ফিরোজ লিখেছেন, রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আলমগীর লিখেছেন, রাতুল ভাই মুন্সিগঞ্জ থেকে শুনছি। আমাদেরকে লিখেছিলেন আরিফ হোসেন, উনি আচ্ছা ওকে, 3 দহ দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আমাদেরকে শুনছেন। আপনার কণ্ঠটি রাসেল ভাইয়ের মতো, থ্যাংক ইউ সো মাচ লিখেছিলেন আমাদেরকে ইলিয়াস শেখ। নবাব মৃদু লিখেছেন, আমার কাছে গল্প আছে, কিভাবে পাঠাবো? ঘটনা পাঠানোর নিয়ম হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসে পাঠাতে পারেন যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, অর্থাৎ বানানটি BHOOT.SARABEL@gmail.com।
শুরুতে আপনার নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে এবং ঘটনাটি যদি আপনার সাথে ঘটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটি লিখবেন, এবং যদি অন্য কারোর সাথে ঘটা হয়ে থাকে সেটি তার নাম লিখবেন, তার পরিচয় লিখবেন এবং আপনার ফোন নম্বরটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। লিখেছিলেন আমাদেরকে সুরায়া জান্নাত পরি, লিখেছিলেন শোয়েব বিন কাউসার, সীমান্ত ইসলাম লিখেছেন রাতুল ভাই, আচ্ছা ওকে, ব্যাডমিন্টন খেলে এসে যুক্ত হলাম। রামকৃষ্ণ লিখেছেন দাদা কেমন আছেন, আমি নলডাঙ্গা থেকে দেখছি, শুভকামনা আপনার জন্য। লিখেছিলেন আচ্ছা ভাইয়া কেমন আছেন, আমি রেডিও শুনছি বাদিয়াখালী থেকে। মোহাম্মদ রিপন ছিলেন, লিখেছেন আমাদেরকে জয়া চৌধুরী, রাতুল ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে ফাইন, জয়া চৌধুরী অ্যাকাউন্ট থেকে কেউ একজন কমেন্ট করেছেন, ভাইয়া আমার নাম ঋষভ। আচ্ছা আচ্ছা, আপনার জানা কোনো ঘটনা থাকলে বলেন। আমি চেষ্টা করছি আপনাদের পাঠানো ঘটনাগুলো বলতে, এবং আমার সঙ্গে যেসব ঘটনা থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে পড়ে শোনাই। লিখেছিলেন আমাদেরকে রোমান হাসান রুবেল, ভাইয়া গাইবান্ধায় আমার বাসা, আমি ঢাকা থেকে আপনার সাথে আছি। আচ্ছা, ভূত এফএম শুনতে ভালো লাগে। ইসমাইল হামিদ লিখেছেন কেমন আছেন, লিখেছিলেন এমডি মুকফর, আপনাদের অনুষ্ঠান অফলাইনে শুনতাম, অনেক সুন্দর লাগছে। আলমগীর লিখেছিলেন রাতুল ভাই ভূত বেলা না শুনলে ঘুমিয়ে আসে না। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। লিখেছিলেন অনিক রহমান, মানিক আছি মানিক মৎস্য খামার থেকে, ওই আপনার রেগুলার শ্রোতা, আমরা 3 জন। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, যাই হোক আচ্ছা ওনারা 4 জন আছেন এমনটি জানিয়েছেন। লিখেছেন আলমগীর আহমেদ, রাতুল ভাই ইমেলটা অনেক সুন্দর ছিল, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব আরেকজন অতিথির কাছে। শিহাব ভাই আছেন আমাদের সাথে, আপনার কাছে কি অন্য কোনো ঘটনা আছে? জি, আরেকটি ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার থেকে ঘটনা শুনে, আমাদের স্টুডিওতে শাহাদুল আছে, যদি সুযোগ হয় আমরা শাহাদুলের কাছে ঘটনা শুনতে পারি আজকে। শাহাদুল ওপাশ থেকে সিগন্যাল দিচ্ছে, সে স্টোরি শেয়ার করবে। আমার কাছে আরও একটি মেইলও আছে, আমি দেখা যাক, সময়ের সাথে ডিপেন্ড করে হবে। কিন্তু এই মেইলটি, এটিও তানভীর প্রধানের পাঠানো একটি ঘটনা, কিন্তু সেই মেইলটি তুলনামূলকভাবে বড়। যেহেতু অতিথি আছেন আমরা আসলে তাদেরকেই সুযোগ দিতে চাই। জি শিহাব ভাই, আমরা আসলে শুনবো এবারের আপনার ঘটনাটি। জি, এই ঘটনাটি হচ্ছে আমার বাসার জি, বেশি দিন না, আজ থেকে 1 বছর আগের ঘটনা। আচ্ছা, আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। হুম, সেটা ছিল হলো মানে বৃষ্টির সময়। হুম, বৃষ্টি হলে তো পানি গ্রাম অঞ্চলে বেড়ে যায়, জি। সেটা তো খাল ডোবা নদী নালা সবখানে পানি একটু বেশি হয়। জি, এই জন্য পুকুরের বা খালে যে মাছগুলো আছে সেগুলো উপরে উঠে আসে। আচ্ছা, তা আমি আমার বন্ধুকে বললাম, হুম, জুবাইর আমার বন্ধুর নাম, তাকে বললাম যে চলো একদিন পাশা নিয়ে আমরা যাই মাছ মারি, যেহেতু মাছ জি, অনেক বেশি পাওয়া যায়, চলো যাই। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, তুমি রাতে আসো, আমার সাথে দেখা করো, আচ্ছা, আমাকে ডাক দিও, আমি তোমার সাথে যাব। হুম, তা আমি রাতে খাওয়া দাওয়া করলাম ঈশার পর, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত তখন 10টা থেকে 11টার মতো বাজে। আচ্ছা, ওর কাছে গেলাম, ওই বলতেছে যে আমার একটু মাথা ব্যথা করতেছে, আজকে আমার শরীরটা ভালো না, তা আমি আজকে যেতে পারবো না, যা তুই যা একটু মাছ ধর, যা আজকে আমার হবে না, কালকে ধরবো বালা যদি সুস্থ হই। তারপর আমি বাড়িতে আসলাম, আসার পর আমার যে পাশাটা আছে, আমরা ক্যাটা বলি, যে ক্যাটাটা আছে ওটা নিয়ে বের হলাম, সাথে একটা লাইট আছে, ওটা নিয়ে আমার যে বাঁশঝাড় আছে, জি, ওটা বড় বাঁশঝাড়, ওইখানে আমি গেলাম মাছ ধরার জন্য। আচ্ছা, ওই বাঁশঝাড়ের পাশে আবার কবরস্থান, আসলে ওখানে দিনে যেতেও ভয় লাগে। তারপর আমার যেহেতু মাছের নেশা মাথায় ধরছে, এই জন্য আমার রাতে যেতেও ভয় লাগতেছে না। আচ্ছা, তা আমি ছোটবেলার থেকে মাছ মারি, এই জন্য আমার তেমন একটা ভয় নেই। তারপর আমি লাইট নিয়ে মাছ মারতে মারতে যাচ্ছি। আচ্ছা, তারপর সেই দিন আবার আমি মাছ অনেক পাইছি, মানে যেখানে লাইট মারি সেখানে দেখি মাছ আছে। তারপরে তো আমার মনে অনেক খুশি যে মাছ পাচ্ছি, আর একটু মারি। মারতে মারতে মাছ মারতে মারতে যে আমি কখন ওইখানে চলে গেছি, বাঁশঝাড়ের কাছে, পাশে কিন্তু আবার কবরস্থান। তারপরে আমি ওখানে যাওয়ার পর যে বিষয়টি দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, সেটা হলো যে আমি লাইট মারছি, মারার পর দেখলাম কবরের পাশে মনে হয় একটা সাদা কাফনের মতো পড়ে আছে, কাপড়ের মতো পড়ে আছে একটা, কি জানো। তা আমি ওইদিকে খেয়াল করলাম না, তা ভাবলাম মাছ মারতে আসছে, মাছ মেরেই চলে যাই, ওদিক না খেয়াল করাই ভালো হবে আমার জন্য, যেহেতু আমার আবার সমস্যা।
তারপরে আমি আর একটু সামনে গেলাম, মানে বাঁশঝাড়ের ভেতরের দিকে ঢুকলাম, জি। ওই দিকে আরো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা। তারপরে আমি যাওয়ার পর এমন জায়গায় গেলাম ওইখানে আবার কবর নেই। এক সাইডে বাঁশঝাড়ের এক সাইডে কবর ছিল না। আচ্ছা। ওখানে যাওয়ার পরও দেখি ওই সেম একই কেস। হুম হুম। ওইখানে যাওয়ার দেখি একটা লাশের মতো সাদা কাফনের কাপড় পরে আছে। ওকে। দেখার পর আমার তো শরীর আর ঠিক নাই। প্রথমে একটু ভয় লাগছে, ওটা খেয়াল করিনি তেমন ভাবে, কিন্তু এটা তো একবারে চোখের সামনেই। এটা চোখের সামনে পড়ার কারণে আমার কলজার ভিতর ধক 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 এরকম শব্দ করা শুরু করলো। আচ্ছা। তারপর আমি যে পিছনে ফিরে আসব সে খেয়ালটাও আমার ভিতরে নাই। আমি অর্ধ সেন্সলেসের মতো হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে আমি মানে তারপরে যে কি হয়েছে আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে বাড়ির সবার মানে বয়ান অনুযায়ী আমি ওখানে পড়ে আসছিলাম। তারপরে সেখান থেকে আমাকে সকালবেলা নিয়ে আসছি আর কি। আচ্ছা। বাড়িতে তারপর পরের দিন আমার জ্ঞান ফিরছে। তারপর থেকে জ্বর, সেই জ্বর আমার 7 দিন 8 দিন এরকম গেছে। আচ্ছা। তারপর ফকির আনছিল, ওরা ঝাড়ফুঁক করে আমাকে সুস্থ করেছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আপনি সুস্থ আছেন। এটাই ছিল আমার কাছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই। যেহেতু আপনি মাদ্রাসায় পড়েছিলেন, যতটুকু তথ্য যদিও আপনি আগে বলেনি, একজন আপনার শুভাকাঙ্ক্ষী থেকে আমরা জানতে পারলাম, মানে মাদ্রাসায় পড়াকালীন সময়ে আপনার কোনো ঘটনা জানা আছে? যেমন আমি শুনেছি যে মাদ্রাসায় নাকি অনেক ঘটনা ঘটে, যারা অনেক গভীর রাতে যারা মাদ্রাসায় অবস্থান করে আর কি, মানে যে সকল ছাত্ররা মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তাদের সাথে নাকি বিভিন্ন ঘটনা ঘটে। হ্যাঁ, এই রিলেটেড কোনো ঘটনা জানা আছে আপনার? জি, আমার এক বন্ধু ছিল, জি জি, যে একটু দেখতে সুন্দর ছিল, ফর্সা, জি, মানে দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ। তার সাথে প্রতিনিয়ত ঘটনা ঘটতো। জি। ওর আর আমার বেড একটু পাশাপাশি ছিল। আচ্ছা। মানে আমি একখানে ছিলাম, আমার পাশে আরেকজন, তার পাশে ওই ছেলেটার বেড ছিল। একদিন গভীর রাতে, জি, তখন আবার আমরা ছোট যখন ছিলাম তখন দেখছি কয়েকদিন পর পর অনেক জোরে বাতাস হয়েছে, মানে ঝড়, কালবৈশাখী ঝড় বলেন যাই বলেন, গ্রীষ্মকাল ছিল। হ্যাঁ, জি জি। তখন অনেক জোরে ঝড় শুরু হলো, বাইরে বাতাস বৃষ্টি। তখন আমরা যে ঘরের ভিতর আসি সেইখানে হুজুর থাকতো না, আমাদের একটা ছোট রুম ছিল, আমরা হেফজখানায় ছিলাম। তা ওখানে আমাদের রুমে কোনো হুজুর নাই। তা আমরা সবাই ভয় যে এত জোরে বাতাস উঠছে বাহিরে। তার ভিতরে এই যে সুন্দর ছেলেটার কথা বললাম, আমার এক বন্ধু, এই ছেলেটা আবার মানে জিনে ভর করছে এই ছেলেটাকে। সে মানে নিজের হাতের আঙ্গুলগুলো নিজে কামড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। নিজের হাতের আঙ্গুলগুলো নিজে কামড়াচ্ছে, তারপরে চামড়া যেগুলো আছে সেগুলো টানতেছে দাঁত দিয়ে, রক্ত বের করতেছে। আচ্ছা আচ্ছা। এগুলো দেখার পর আমাদের যে মশারিগুলো আছে আমরা সবগুলো খুলে ফেললাম। এই মশারিগুলো খুলে ফেলার পর আমরা সব মানে 12-13 জন ছেলে ছিলাম ওই রুমে, সবাই এক জায়গায় হলাম। তারপর আমরা বললাম যে এ তো এরকম শুরু করছে, একটু মনে হয় জেনে ভর করছে, আগে থেকে একটু মানে এর দোষ আছে, তা এখন কি করা যায়। ওইখানে আমি ছিলাম একটু মানে বয়স্ক, মানে একটু বড়, আমি তখন ওইখানকার প্রথম হাফেজ, আমার উপরে দায়িত্ব ছিল সবকিছু। তার মধ্যে আবার বাহিরে এরকম ঝড় বৃষ্টি, আমি এখন কি করব। তা সবাই মিলে পরামর্শ করলাম। তা আরো একজন ছিল আমার সাথকার, আমার বয়সী, সে বলল যে চলো আমরা 2 জন এদেরকে এখানে থুয়ে আমরা চলো ওই পাশে আর এক রুম আছে, ওইখানে গিয়ে আমার ওস্তাদকে ডাকিয়ে আনি। তারপর আমরা 2 জন ওই বাতাসের ভিতরে কষ্ট করে চলে গেলাম। আচ্ছা। চলে যাওয়ার পর ওই হুজুরকে ডাকে আনলাম। ডাকে আনার পর হুজুর দোয়া কালাম করে ফুঁক দিল, তারপরে সে আল্লাহর রহমতে সুস্থ হলো। কিন্তু পরের দিন তাকে জিজ্ঞাসা করার পর সে বলল না, আমি এগুলো কিছুই জানি না। জি, এমনই হয়, মানে আসলে যার সাথে ঘটে, কেউ যদি মানে জিন্দা যদি পজেস থাকে, মানে তাকে দেখবেন যে সারা রাত সে নিজের ক্ষতি করছে, চিৎকার চেঁচামেচি করছে, কাউকে ধমক দিচ্ছে।
ভাঙচুর করছে, কিন্তু সকালবেলা উঠে তার কিছুই মনে থাকে না। তো যাই হোক, অনেক চমৎকার ছিল আজকে আমাদের সাথে শিহাব ভাই ছিলেন আমাদের স্টুডিওতে, তার কাছে চমৎকার চমৎকার ঘটনা শুনেছি। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আবার যদি সুযোগ হয় আমরা শিহাব ভাইকে আমন্ত্রণ জানাবো রেডিও সারাবেলায় ভূতবেলা অনুষ্ঠানে। দেখতে পাচ্ছি ইশরাত জাহান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন চিটাগং থেকে দেখছি ভাইয়া। আরিফ মণ্ডল লিখেছেন গাজীপুর মৌচাক থেকে লাইভে যুক্ত হলাম রাতুল ভাই, আচ্ছা অনুষ্ঠান অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত হবার জন্য। লিখেছিলেন আমাদেরকে কবি রফিক উদ্দিন লস্কর, আমি ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা থেকে শুনছি, রেডিও সারাবেলা অনলাইনে শুনে থাকি, আপনাদের সকল অনুষ্ঠান খুব ভালো লাগে। কবি রফিক উদ্দিন, আপনাকে অনেক অনেক ভালোবাসা, আপনি ওপার বাংলা থেকে যুক্ত হয়েছেন। আর লিখেছিলেন আমাদেরকে অনেকদিন পর শুনলাম, ইশরাত জাহান লিখেছিলেন, এবং কবি রফিক উদ্দিন লস্কর উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের মেইল অ্যাড্রেসটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের রেডিও সারাবেলার যে পেজ থেকে আমরা লাইভ করছি সেই পেজের মানে লাইভের রাইট সাইডে একেবারে নিচে দেখতে পাবেন একটা মেইল অ্যাড্রেস পিন করা আছে, bhoot.sarabela@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। স্বর্ণজাহান লিখেছেন গাইবান্ধা থেকে শুনছি, অনেক ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইশতিয়াক শাহরিয়া লিখেছেন আচ্ছা ভাই ক্যারাম খেলতে খেলতে গল্প শুনছি, অনেক ভয় লাগছে ইশতিয়াক, অনেক অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ লিখেছেন অনেক লোমহর্ষক ঘটনা ছিল এটা। এমডি মকফোর্ড ছিলেন, আমি আপনার অনুষ্ঠান আচ্ছা আর সাইদ ভাইয়ের অনুষ্ঠান শুনি, অনেক অনেক শুভকামনা। আচ্ছা, ইশতিয়াক শাহরিয়া লিখেছেন ভাই শান্ত ভাইকে একদিন নিয়ে আসেন, উনি অনেক ভালো ভয়ানক গল্প জানেন। আচ্ছা, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। জি শান্ত ভাই অনেক ভালো ভৌতিক ঘটনা বলেন, আমি জানি, সম্ভব হলে নিয়ে আসবো একদিন। আমাদের সাথে ছিলেন এমডি আলমগীর আহমেদ। রাতুল ভাই সময় পেলে একটা মেল পাঠাবো, অবশ্যই আমি অপেক্ষায় রইলাম যারা মেল পাঠাতে চেয়েছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না। আমাদের সাথে শাহাদুল আছে, আমরা শাহাদুলের সাথে কিছুক্ষণ এই ভৌতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করবো, এবং তারপরেই আমার কাছে একটি মেইল রয়েছে, সেই মেইলটি আমি সম্ভব হলে আপনাদেরকে পড়ে শোনাবো। তো দেখতে পাচ্ছি আরও কয়েকজন যুক্ত হয়েছেন। সীমান্ত ইসলাম, উনি লিখেছেন হাই, আমাদের সাথে মিরাজ ছিলেন বাদিয়াখালী থেকে, উনি লিখেছেন আচ্ছা ওকে ফাইন, লিখেছিলেন আমাদেরকে আচ্ছা মিরাজ, উনি বাদিয়াখালী থেকে শুনছিলেন। রাত্রি ইসলাম লিখেছিলেন ভাইয়া আমার কমেন্ট যায় না, আচ্ছা আচ্ছা আপনার কমেন্ট পেয়েছি আমরা, আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আর আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদের কে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর এখানে দেখতে পাচ্ছি এনামুল লিখেছিলেন ভাইয়া অনেক সুন্দর হচ্ছে ঘটনাগুলো, আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য। তানভীর প্রধান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তানভীর প্রধান, আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার পাঠানো ঘটনাটির জন্য, অনেক ভালো লেগেছে এবং শ্রোতাগণ অনেক পছন্দ করেছেন। তো দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন। স্বর্ণজাহান লিখেছিলেন যে উনি গাইবান্ধা থেকে শুনছেন, আমাদের সাথে ছিলেন চিটাগং থেকে ইশরাত জাহান। এমডি মকফোর্ড ছিলেন, লিখেছিলেন সুন্দর লাগছে। ইসমাইল হামিদ ইমরান ছিলেন আমাদের সাথে। জয়া চৌধুরী ছিলেন, উনি ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছিলেন আমাদেরকে। আউসাফ সাইহান আন্নান ছিলেন ভাইয়া আমার ফোনে চার্জ শেষ, তাই আমি আর দেখতে পারবো না। যাই হোক, আপনি আমাদের সাথে ছিলেন, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। বিলাস কুমার লিখেছেন ভাইয়া আমার এসএমএস কি যায় না? জি মাত্র আসলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই। আমার পাশে আছেন শাহাদুল। শাহাদুল, আজকের ঘটনাগুলো কেমন লাগলো? ভাইয়া আজকের ঘটনাগুলো মানে কি বলবো, বলার বাইরে এত সুন্দর ছিল যেন আমি ওখান থেকে আমার নিজেরই শিংড়ে যাচ্ছিল লোম। বিশেষ করে বরকত ভাইয়ের যে ইমেলটি প্রথমটি ছিল, তারপর হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক যে ঘটনাটি ছিল এটাও একদম বলার মতো না। আমি যখন প্রথমবার ফোনে একটি মেসেজ আসছিল জিপির ওপর, সেখানে দেখতে এসেছিলাম, হুট করে যখন ওই গল্পটা স্টোরিটা বলা শুরু করলো তখন ভাবলাম যে এখানে রাখে গল্পটা শুনি আর কি। আচ্ছা, তুমি যখন তোমার কণ্ঠে বলতেছিলে, এমনিতেই তো তোমার কণ্ঠতে শুনলে ভয় লাগে, তারপরে তো স্টোরিটা আরো অনেক সুন্দর ছিল, ভয়ানক ছিল। আচ্ছা, বলবো কি শরীরের লোম সব দাঁড়িয়ে গেছিল এবং আমার শরীর ওই সময় গরম হয়ে গেছিল একদম। আচ্ছা, এতটা ভয়। আর শিয়াব ভাইয়ের প্রথম যে দুটি স্টোরি ছিল এবং মাদ্রাসার যে ওনার বন্ধুর সাথে যে ঘটনাটি ঘটে গেছে
ঘটনাটি অনেক সুন্দর ছিল। আসলে মাদ্রাসার ছাত্রদের সাথে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে, জি এটা কেউ। তারপর আমরা কিন্তু হচ্ছে সাইদ ভাইয়ের একটা ফ্রেন্ড, ছোটবেলার বন্ধুর সাথেও কিন্তু এই সেম ঘটনাটা এরকম একটা ঘটেছিল। ঘটনা ছিল, তোমার জি। মনে আছে কিনা? আমার মনে আছে। হ্যাঁ, ঘটনাটি শোনার পর আমার খুব মানে খারাপ লাগছিল যে একজন হুজুরের সাথে বা একজন মাদ্রাসার ছাত্রের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে। ভাইয়া একটা জিনিস হচ্ছে, মাদ্রাসার সুন্দর যে ছাত্র যারা আছে তাদের উপরে কিন্তু বেশিটা আকর্ষণ থাকে জিনদের। আচ্ছা, এটা আমি মানে খুব ভালো করে খেয়াল করে দেখলাম আর কি। তো যাই হোক, জি। ঘটনাতে আমরা আসি। অনেক মূল ঘটনায় চলে যাই। হ্যাঁ। ওকে, ঘটনাটি হচ্ছে আমার এক দাদির বোনের সাথে ঘটা আর কি। আমার দাদির বোনের বাড়ি হচ্ছে বাংলা বাজার আর কি, আচ্ছা। বোট বাজার, পুলিশ লাইনের ওখানে। হুম। তা ওনাদের বোট বাজারেতে দোকান আছে আর কি। সেই দোকান হচ্ছে আমার দাদির হচ্ছে ছেলের, মানে এক কথায় তার নাতি দোকানদারি করে। তো তখন সে ছোট থেকে পড়াশোনা করা অবস্থায় ওখানে তার বাবার দোকান ছিল, ওখানে দোকানদারি করতো। আচ্ছা। স্কুল শেষ করে সে বা কলেজ শেষ করে সে দোকানদারি করতো। হুম। তা একটা সময়, তখন তো ভাই খুব ছোট না, হুম। 15-16 বছর বা 18 বছর এরকম হবে। তা তার বাবা সেদিন সকালেই দোকান থেকে চলে যায়। যাওয়ার পর তাকে বলে যে, বাবা তুমি দোকানে থাকো, আমি একটু বাসায় যেয়ে ঘুমাই, আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি দোকানে থাকো। তা আমার ওই ভাই বলতেছে, ঠিক আছে সমস্যা নেই আবু, তুমি যাও, আমি দোকানে আছি। তো ওনার যাওয়ার সময় আঙ্কেল বলে গেছে যে তুমি 10টা বা 9:30টার সময় দোকান বন্ধ করে চলে আসিও। তো উনি বলে ঠিক আছে। গ্রাম সাইডে কিন্তু ভাইয়া ওই সময়, বা শুধু ওই জায়গাতেই না, গ্রামে ওই সময় গ্রামের দিকে কিন্তু ইলেকট্রিসিটি বা শহর দিকে ইলেকট্রিসিটি খুবই কম ছিল আর কি। রাইট। তা উনি ওই সময় ছিল, তা দোকানদারি করতে করতে ওনার মানে টাইমটার দিকে আর মনে নেই যে কয়টা বাজে। তা হুট করে উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে 11:30টার মতন বাজে। তা বোট বাজার থেকে আরো প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার যেতে হয়, লাইনটা পার হয়ে যেতে হয় ওনাদের বাড়িতে। আচ্ছা। তা ওই সময় তো ওই জায়গাটা একদম নিদুয়া পাথরের মতন, মরুভূমি মতন অবস্থা। আর গ্রামের মানুষ তো ভাইয়া সন্ধ্যাতেই ঘরে ঢুকে যায়। তা উনি একা একা যাচ্ছে, তো দোকানপাট বন্ধ করে একা একা যাচ্ছে। সে কাছে তো ফোনও নেই, শুধুমাত্র একটা যে লাইটার বলি না আমরা, সেই লাইটার দিয়ে, একটা লাইট ছিল, ওই লাইটার দিয়ে যাচ্ছে। তেমন তো দেখা যায় না, অন্ধকার রাত। তা উনি যাচ্ছে আর মনের ভিতরে শুধু নাকি ভয় কাজ করতেছে যে একা একা যেতে পাবো কিনা, একা একা যেতে পাবো কিনা। যতক্ষণ উনি দোকানের সাইটে ছিল অতক্ষণ ওনার লোক সংখ্যা 2-1 কি দেখা পাচ্ছিল। পরে যখন উনি দোকানের সাইডটা পার হয়ে গেলেন তখন তো আর কোনো লোকজন নেই। আচ্ছা। পরে যখন ওনাদের বাড়ির সামনে, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে, জি। একটা উঁচু ব্রিজটা কিন্তু এখন পর্যন্ত আছে ভাইয়া। মাঝে মধ্যে আমি যদি ওই বাড়িতে যাই, ব্রিজটার উপরে একটু দাঁড়াই, ব্রিজটার পরিবেশটা দেখি বা আশেপাশে পরিবেশটা দেখি যে কেমন থমথমে পরিবেশ। এখনো মাঝে মধ্যে বিকেলের দিকে যদি যাই, মনে হয় পরিবেশটা থমকে আছে, একদম নিস্তব্ধ, একদম সতেজ বা নিস্তেজ হয়ে আছে পরিবেশটা এরকম। তা যখন যাই, আমারও শরীরে তখন ওই সময় গরম, মানে গা শিংড়ে ওঠে যে ঘটনাটা যদি ওই সময় আমি থাকতাম আমার কি অবস্থাটা হতো। রাইট। তো ভাই যাচ্ছে, যাওয়ার পথে ওই ব্রিজে নাকি উনি, ব্রিজে কিন্তু ভাই এগুলো উঁচু উঁচু দেওয়া থাকে, মানে ল্যাম্প। তো উনি দেখতে পাচ্ছে ওখানে কেউ একজন বসে আছে। আচ্ছা। তো উনি ভাবলো হয়তো আমার এলাকার কোনো বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার হবে, বড় ভাই ব্রাদার হবে। তো ওনাকে ডাক দিয়ে বা বলি চলেন একসাথে বাসায় যাই, তাহলে আমাদেরও জন্য ভালো, আমারও জন্য ভালো হবে, ওনারও জন্য ভালো হবে। উনি এটা মনে ওনাকে ডাক দিচ্ছে। উনি আরো এটা ভাবছে যে উনি হয়তো একা একা যেতে পারবে না, ওই জন্য হয়তো কারোর জন্য অপেক্ষা করতেছে। তা উনি যেটা বুঝতে পারেনি এটা হচ্ছে অন্য কিছু একটা অবয়ব হবে, সেটা উনি বুঝতে পারেনি। উনি যে ডাক দেওয়ার সাথে হালকা একটু লাইট মারছে, লাইটারটা দিয়ে দেখতে পাচ্ছে যে মানুষের মতন। পরে যা উনি বললো, কি রে দোস্ত কেমন আছিস? তো মানে সমান বয়সী হলে তো দোস্ত এটা বলে, বন্ধু বলে। তা উনি দোস্ত করে বলছে, বলার পর বলতেছে, কি রে কেমন আছিস এত রাত্রে এখানে? এখানে একজনের জন্য অপেক্ষা করতেছি, যে কেউ আসলে একসাথে বাড়িতে যাবো আর কি, একা একা ভয় লাগতেছে, চল আমরা দুইজনে একসাথে যাই। ব্রিজটা পার হয়ে হাতের ডান সাইডে একটা পুকুর আছে, পুকুরটা এখন ভাইয়া বাড়ি করছে, একটা 2 তলা ফাউন্ডেশন করে বাড়ি করছে আর কি।
তা ওখানে পুকুরটার সামনে তো এরা দুজন যাচ্ছে, তা যিনি বসেছিল পুলে ব্রিজে, তা ওখান থেকে দেখতেছে যে দূরত্ব বাড়তেছে, ওর দেখা মানে নাগাল পাচ্ছে না আর কি, সাথে সাথে পাচ্ছে না। আচ্ছা, আমার ওই ভাই এত চেষ্টা করতেছে যে ওর কাছে যে বলবো যে তুই এত জোরে জোরে হাঁটতেছিস কেন, এত তাড়াতাড়ি হাঁটতেছিস, তোর কি খুবই সমস্যা হচ্ছে বা কোনো মানে প্রকৃতির ডাকে সাড়া দিস কিনা, এটা জিজ্ঞাসা করার জন্য এখানে চিৎকার করতেছে, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, একসাথে যাই, অত ব্যস্ত হলি কেন, দাঁড়া আমরা একসাথে যাই। তো ও তো আর কথা শুনতেছে না, ও আর মতন যাচ্ছে। আচ্ছা, তো পরে ও চিন্তা করলো যে আসলে কি আমার বন্ধু নাকি অন্য কিছু। তো এই কথাটা চিন্তা করে পরে আবার দৌড় দিচ্ছে, ও আর পেছনে পেছনে দৌড় দিচ্ছে। দৌড় দিলেও একটা মানুষের যা আয়ত্ত আসা যায় সেটা পর্যন্ত পাচ্ছে না। আচ্ছা, ওই পরে চিন্তা করলো যে না, এর সাথে তো দৌড়েও পাচ্ছি না, হেঁটেও পাচ্ছি না, কি করা যায়। পরে ও পুকুরের সামনে যাওয়ার সাথে সাথে দেখতেছে ও পুকুরের পাড়ে যাচ্ছে, ওই লোকটি অবয়বটি পুকুরের পাড়ে যাচ্ছে। ওকে বলতেছে, এই তুই পুকুর পাড়ে যাস কে রে, পুকুর পাড়ে এত রাত্রের বেলা পুকুর পাড়ে যাস, আবার মানুষের পুকুর, আবার চোর বলে আবার মার ভেতরে পড়ে, মানুষ মাছ চাষ করে, তুই আবার সেখানে যাচ্ছিস। তো বলতেছে তুইও আয়, আমরা একসাথে যাই যে মাছ ধরে আর কি। আচ্ছা, এত আমার ওই ভাই বলতেছে এত রাত্রে তুই পুকুরে নেমে মাছ ধরবি, মানে কাহাই দেখিস পুকুরে মাছ ধরবো, কেউ জানবেও না যে আমরা মাছ ধরছি। আচ্ছা, তো ওই কথা বলে, আরে না চল, অনেক রাত হয়েছে, রাত 12টা বাজে, তাড়াতাড়ি চল বাসায় চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আব্বু তো 9:30 বা 10টার মধ্যে দোকান বন্ধ করতে বলছিল, আর তুই তো আমি তো এখানে 11:30 বেজেই ফেলছি। আচ্ছা আচ্ছা, তো কথা শুনে ঠিক আছে সমস্যা নাই, কিছু হবে না, 10-15 মিনিটের মধ্যে আমরা উঠে যাব। তো ওই কথা বলে উনি ওকে টেনে ওই পুকুর পাড়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সাথে সাথে ওই অবয়বটি ওখানে নামছে, দেখাচ্ছে এই দেখ আমি কতগুলো মাছ ধরি এক ডুবে। তো অবাক হয়ে গেছে, তুই এক ডুবে কয়টা মাছ ধরবি, কই দেখ আমি এক ডুবে কতগুলো মাছ ধরি। ভাইয়া উনি ওই অবয়বটি ডুব দেওয়ার সাথে 2 হাত ভর্তি বড় বড় মাছ আচ্ছা আচ্ছা তুলছে। তো আমার ওই ভাই তো দেখে অবাক হয়ে গেছে যে এত বড় বড় মাছ তুই এক ডুবে এতগুলো তুললি, এত বড় মাছ তো মানুষ একটা ধরতেই 2 হাত দিয়ে ধরতেই হিমশিম খেয়ে যায়, ঝাঁকাঝাঁকি করে, আর তুই এতগুলো ধরছিস, কি ব্যাপার। পরে তো আমার ওই ভাইয়ের লোভ ধরে গেল, ভাইয়া মাছের লোভ তো সবারই থাকে একটু, একজন ধরলে আরেকজন ধরবে না কেরম একটা দেখে। পরে ওই লাইটারটা রেখে পুকুর পাড়ে লাইটারটা রেখে ওখানে নামছে, নামার সঙ্গে সঙ্গে ওকে ওখানে পা আর চেপে ধরছে। আচ্ছা, ওই চেপে ধরছে, ও তো বলতেছে, আমার ওই ভাই বলতেছে কি যেন আমার পাটা চেপে ধরছে। আমার ওই ভাই বলতেছে না কোনো হয়তো ধরছে মাছ, হয়তো আমার ওখানে আসি বাড়ি খাচ্ছে বা মাছ পায়ের তলে পড়ছে। ও যখন ডুব দিছে দেখে কোনো মাছ না, একটা অবয়ব আর পাটা ধরে আছে পুকুরের পানির নিচে। ও আবার ওঠার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না, এমন একটা অবস্থা। পরে ঝাঁকাঝাঁকি অনেক চেষ্টা করছে, পানির ভিতর ভাইয়া যত শক্তিশালী হোক কেউ কিন্তু শক্তি খাটাতে পারে না এখানে। তো যখন এত চেষ্টা করতেছিল, পা ঝাঁকাঝাঁকি করার সময় একসময় পাটা খুলে যায়। ও যখন খুলে যাওয়ার পর পাড়ের উপরে উঠবে, পুকুরের উপরে উঠবে, হুট করে আবার ওর পাটা টেনে ধরছে, টেনে ধরে ওকে এমন পুকুরের মাঝখানে নিয়ে গেছে, নিয়ে যে ওকে চুপগাবে এবং ওকে যে খেয়ে ফেলার একটা প্ল্যান ছিল আর কি, ওই অবয়বটা যে ওকে খেয়ে রক্ত শোষণ করবে, করার পর ওকে ওখানে মেরে ফেলবে। ওকে মাঝখানে নিয়ে গেছে, নিয়ে যে ওকে মানে চুপগাচ্ছে, ডুবাচ্ছে, বারবার তুলতেছে, এইরকম করে ওকে যখন দুর্বল হয়ে যাবে তখন উনি ওর খেয়ে ফেলবে আর কি। আচ্ছা, তা ওই সময় ও তো ভয়ে চিৎকার করার মতন কোনো অবস্থা নেই, আশেপাশে কোনো বাড়ি নেই। তো ও একবার মানে খুব আপ্রাণ চেষ্টা করছে জোরে চিৎকার করার জন্য। তাই যাই হোক, আল্লাহ যে ওকে বাঁচাবে, মানে 2-3 বার চেষ্টা করার পর ওর যে গলা দিয়ে এত জোরে চিৎকার একটা করছে, চিৎকারে ওখান থেকে যে আশেপাশে যে পুকুর থেকে দূরে যে বাড়িগুলো ছিল, ওখান থেকে পুকুরের বাড়িগুলো ওখান থেকে কিছু মানুষ শুনতে পেরেছে। তারা আসছে, আসার পর দেখি এখনো ওকে ওই পুকুরের মাঝখানে
চুপ গাছ ডোবাচ্ছে আর তুলতেছে। আচ্ছা তা ওখানে ওই লোকটি দেখতেছে লাইট মারছে, লাইট মারার পর দেখতেছে যে এখানে অভয়টি ওকে তুলতেছে আর ডুবাচ্ছে আর তুলতেছে। পরে ও যখন বলতেছে ওই লোকটি, কে রে তুই, আর আমার ভাতিজাকে তুই এখানে এভাবে ডুবাচ্ছিস তুলতেছিস কেন, কে তুই? আচ্ছা অভয়টি ওকে ছেড়ে দিয়ে পাহাড়ের যে লোকটি দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে, যেন চোখ যে রক্ত পড়তেছে এইরকম ভাবে ওর দিকে তাকিয়ে আছে, যেন ওকে জানতো উঠে এসে খেয়ে ফেলে, এইরকম একটা অবস্থা। তো ওই লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে দোয়া সূরা বাকিরা জানতো। জানার পর উনি নিজের শরীরটাকে এমনভাবে বন্ধ করে নিছে যেন কোনো কিছুই না করতে পারে ওর। আচ্ছা ও নিজে যখন নিজের শরীর বন্ধ করছে তখন তো ওর ভিতরে একটা সাহস এসে গেছে। তখন ও লাইটটা রেখে ওই পুকুরে লাফ দিছে। আচ্ছা পুকুরে লাফ দেওয়ার পর আমার ওই ভাইকে ধরে আছে অভয়ের কাছে যেয়ে অভয়টি এত চেষ্টা করতেছে, পুকুরে যে পরবর্তী যে লোকটি নামছে ওনাকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু ওনার শরীরটা যে বন্ধ করা আছে এই জন্য ওনাকে ছুতে পারতেছে না বা আস করতে পারতেছে না, এই জন্য ওনার সমস্যা। পরে যখন উনি সূরা পড়ে ওনাকে শরীর যখন ওনাকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অভয়টি ওখান থেকে উধাও হয়ে গেল। আচ্ছা উধাও হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটি আবার আমার ওই ভাইকে পানি থেকে তুলে যখন পাড়ে তুলছে, আমার ওই ভাই একদম সেন্সলেস হয়ে গেছে ওখানে। আচ্ছা ওকে এত ডাকাডাকি করতেছে, তারপর হচ্ছে জ্ঞান ফিরতেছে না। পরে ওনার হাত দিয়ে পেটে যখন চাপ দিচ্ছে, মুখ দিয়ে পানি বের হচ্ছে, একটু একটু করে পানি বের হচ্ছে। পরে ওনাকে ঘাড়ে করে নিয়ে যেয়ে, ভাই আগে কিন্তু একটা সমস্যা ছিল যে পানিতে পড়লে ঘাড়ে করে ঘুরানো। উনি ঘাড়ে করে নিয়ে যেয়ে আশেপাশের যে বাড়িগুলো আছে বা আমার ওই ভাইয়ের যে বাড়ি আছে তার মা বাবাকে ডাকার পর সবাইকে যখন বললো যে আপনাদের ছেলে পুকুর পাড়ে এই ঘটনাটা ঘটেছে, পর সবাই ঘাড়ে করে নিয়ে ওর কি জ্ঞান ফেরার পর ওকে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছিল? পরে যখন আমার ওই ভাই সবকিছু খুলে বলে ঘটনাটি, যে আমার সাথে এই ঘটনাটি ঘটেছে, আমি যখন আসতেছিলাম ব্রিজে কেউ একজন বসেছিল। আচ্ছা আচ্ছা তা আমি ওকে বললাম যে একসাথে বাড়িতে যাই, ঠিক আছে। তো ও আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। আমিও এত দূরে চলে যাচ্ছি যে আমি ওকে ধরতেই পারতেছি না, ওর কাছে যেতেই পারছি না। একটা সময় আমি যখন দৌড় দিলাম, তারপর ওকে আমি আমার আমি ওর আয়ত্তে যেতে পারছি না, এরকম একটা ঘটনা। পরে ও যখন পুকুর পাড়ে গেল মাছ মারার জন্য বা মাছের লোভ দেখাচ্ছে আমাকে, ও এক ডুবে বিশাল বড় বড় মাছ ধরছে বেশ কয়েকটি, সেটার লোভ আমি সামলাতে না পারে ওর ধান্দাতে আমি ওখানে নামার পরও তো আমার পা ধরে আমাকে পুকুরের মাঝখানে নিয়ে গেছে, নিয়ে যে আমাকে খেয়ে ফেলবে, রক্ত খেবে, আমাকে শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এই কথাগুলো বলছিল। পরে আমি তো অনেক চেষ্টা করার পর গলা দিয়ে খুব জোরে চিৎকারের পরে ইলেকট্রিক এসে আমাকে বাঁচিয়েছে। পরে ওখানকার এক হুজুরকে, বড় একজন আলমকে ডেকে নিয়ে এসে ওনার শরীরটা বন্ধ করা হলো, একটা তাবিজ দেওয়া হলো, 7 দিন ওনার গলায় বা কোমরে ঝুলিয়ে বেঁধে রাখছে। আচ্ছা তারপর ধীরে ধীরে উনি সুস্থ হয়েছে। এরপর থেকে উনি এখনো পর্যন্ত সুস্থ আছে, আর ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি আর কি। এই ছিল ভাইয়া ঘটনাটি আর কি। আচ্ছা শাহাদুল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার এই ছোট্ট ঘটনাটি অনেক চমৎকার ছিল। আজকে বলতে গেলে শুরু থেকে যদি বলি, বরকত ভাইয়ের ইমেল, তারপর তানভীর প্রধান ভাই মেইল পাঠিয়েছিলেন, এরপর রফিয়াদ আহমেদ রাত, মেইল 3টি চমৎকার ছিল। সেই সাথে শিহাব ভাই ছিলেন আমাদের সাথে, ওনার 3টি ঘটনা এবং শাহাদুলের সর্বশেষ যে স্টোরিটা, সব মিলে আজকে ভোরবেলা অসাধারণ হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ আজকে সবগুলো ঘটনাই বেস্ট ছিল। আর আসলে বলতে গেলে সব কিছু সম্ভব হয়েছে আপনাদের জন্য, কারণ আপনারা আছেন বলেই আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ঘটনা পাই, এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করেন জন্যই নতুন নতুন অতিথি আমরা প্রতি বৃহস্পতিবার আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই, এবং আপনাদের সকলকে মিলেই আমাদের এই ভূতবেলার আয়োজন। তো যাই হোক, যারা যারা যুক্ত ছিলেন আমাদের সাথে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদেরকে ফেসবুক লাইভে শুনছেন এবং দেখছেন। এর পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM আমাদেরকে শুনে থাকেন, যাদের সংখ্যাটা আসলে গুণে শেষ করা সম্ভব নয়।
এইভাবে আমি বলবো যে আসলে আমরা গুণে শেষ করতে পারবো না, আমাদের অসংখ্য লিসেনার আছেন অফলাইনে। বিলাস কুমার লিখেছিলেন আমাদেরকে মকফর এমডি মকফর লিখেছিলেন, ভূতমারা বাজার থেকে যুক্ত হয়েছেন উনি। আর কবি রফিক উদ্দিন লস্কর ছিলেন আমাদের সাথে ওপার বাংলা থেকে, উনি লিখেছেন আমি একটা গল্প পাঠিয়েছি। অবশ্যই আমরা নেক্সট উইকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনার স্টোরিটি সম্ভব হলে পড়ে শোনাবো। এমডি সাগর মিয়া লিখেছেন, ভাইয়া আজকে আসতে একটু দেরি হলো, শেষ পর্যন্ত সাথে আছি। আচ্ছা, আজকে প্রথম লাইভে এসেছেন এমডি শুভ, অবশ্যই ভাই রিপ্লাই দেবেন। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথা থেকে শুনছেন জানাবেন। লিখেছিলেন একজন, আসলে ওনার নামটি স্পেলিংটি আমি আসলে পড়ে ফেলতে পারছি না। লিখেছেন ভাইয়া অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছে, অনেক ভয় লাগছে লিখেছিলেন শুভ। দেখতে পাচ্ছি আপনাদের ঘটনাগুলো একদম গল্পগুলোর ভেতরে হারিয়ে যাচ্ছি। অসাধারণ উপস্থাপনে লিখেছেন কবি রফিক উদ্দিন লস্কর। আবদুল্লাহ সিয়াম ছিলেন, অফলাইনে সমস্যা হচ্ছে। নয়ন সরকার ভাই লিখেছিলেন, ভাইয়া শুনছি চন্দিয়া থেকে, সাথে আছি রাত 11টা পর্যন্ত। এমডি শুভ লিখেছিলেন আবারও যে অনেক ভয় লাগছে। লক্ষ্মণ কুমার লিখেছেন আচ্ছা ভয় লাগছে না ওনার। আসলে এটা আসলে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভ্যারি করে। আপনার কাছে ভালো না লাগতে পারে, ভয় না লাগতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের কাছে ভয় লাগে, কারণ প্রত্যেকের টেস্ট সেম হয় না। যাই হোক, লিখেছিলেন আমাদেরকে, তবে একটা কথা ভালো বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বাড়াতে হবে এবং ভয়েসটা আরও ডিপ করতে হবে। যাই হোক, আমরা যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে, আমরা তবে চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে চেষ্টা করার এটাতে। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম, হাই। আচ্ছা, উনি শুধুমাত্র হাই লেখেন, ভালো ছিল। রাজীব লিখেছিলেন আমাদেরকে, ভালো ছিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে। এমনি শুভ লিখেছিলেন যে ভাই আমার দাদির সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আপনি যদি পারেন আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। আমাদের স্টুডিওতে আসতে হলে আপনাকে ফোন করতে হবে এই নাম্বারে 01713484465। নাম্বারটি আবারও বলছি 01713484465। আর এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আপনি ফেসবুক লাইভের স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে এখন। আচ্ছা, তো এই মুহূর্তে আমি আর কথা বাড়তে চাই না। আজকের মতো যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কারণ আপনারা ভালোবাসেন বলেই আমরা ভূতবেলা নিয়ে ফিরে আসি, এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরতে চাই আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই পুরো আয়োজন মিলে আমি ছিলাম আপনাদের সাথে রাতুল। Bella with রাতুল। ভয়ের শুরু এখানে।